হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো ভাইয়া। হ্যালো আসিফ। ইয়েস ভাইয়া, শোনা যাচ্ছে। আমরা আগে হচ্ছে ওই আমাকে কোর্স দে, তারপর হচ্ছে আমি ওই জিনিসপত্র শেয়ার করে আগে অ্যানোটেশন অফ করে হ্যাঁ দিই, হ্যাঁ, মানে ওরা কোর্স দিয়ে ঢোকার দিস পর। অলরেডি ভাই। আপনি শেয়ার দেন, কোনো প্রবলেম হলে আমি এখনই আছি, বললেন, সমস্যা নেই। আচ্ছা। আপনি ভিডিও অন করেন, স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই। আমরা হাতে আরো 12 মিনিট টাইম আছে। হুম, দেখতে পাচ্ছি। কিন্তু ভিডিওটার উপরে যে একটা লাইটটা মাথায় লাগতেছিল। ও, ওইটা আমার মাথার মুকুট। হ্যাঁ ওটা আমার ছোট বোন শুট করছে, শুট করার পর আমি বললাম যে তুই এটা আমাকে বললি না কেন যে এখানে দেখা যাচ্ছে। বলে যে এটা তো হ্যাঁ। মুকুটের মতো দেখা যাচ্ছে। আপনি কথা বলতেছেন, মাথা নাড়াইতেছিলেন না, ওইটা তো লাগতেছিল হালকা। আচ্ছা, ওরা আমাকে তো কোনো স্লাইড দেয় নাই, একটা পিডিএফ দিছে। যেটাই দিছে এটাই অন করে রাখেন। এখানে আসলে দাগেরও স্কোপ নাই, দেখি যাচ্ছে তারা। মানে যদি স্ক্রিন শেয়ার করেন এটা অফ করতে হবে, নাহলে স্টুডেন্টরা মানে এটা অফ করা লাগে আর কি। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ। এবার উপরে একটা থ্রি ডট আছে, দেখেন, থ্রি ডটে ক্লিক করেন। মোরে। হ্যাঁ হ্যাঁ, মোরে ক্লিক করেন। দেখেন ডিজেবল ডিজেবল আসছে, যেটা এটা অ্যানোটেশন ফর, এনেবল করেন জাস্ট। ওই তো ডিজেবল অ্যানোটেশন ফর আদার্স করে দিছি, ঠিক আছে, ডান। এখন কি এখন এনেবল আসছে না? মানে এখন বলতেছে যে এনাবল করতে পারবো আবার, এখন মানে অপশনটা। এনেবল আসছে, তাহলে এটা থাক। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে হ্যাঁ, তাহলে। ঠিক আছে। ডান ডান, এখন আর ওরা লিখতে পারবে না। ওকে। সো এই তো ভাই, কোনো প্রবলেম হলে আমাকে জাস্ট গুগল আমি চ্যাটে বলবেন। এইটা হ্যাঁ। বাদে অন্য কিছু যদি স্ক্রিন শেয়ার করি, অ্যানোটেশন কি আবার অফ করা লাগবে? না না, অন্য কিছু তবু একটু চেক করে নেন আর কি। ওখানে যদি ডিজেবল থাকে তাহলে এনেবল করে নেবেন নাকি, একটু চেক করেন আচ্ছা জাস্ট। ঠিক আছে, তখন যদি অনেক সময় দাগাদাগি অটো। শুরু করে তখন অফ করে দেবো না, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। কতটুকু? ঠিক আছে, ওকে। আবার যদি দাগাদাগি করে ফেলে, মুছার পারমিশন আপনি মুছতে পারবেন, ওইখানে দেন রাবার ইরেজার আছে জুমের হ্যাঁ হ্যাঁ, মধ্যে, ওটা ঠিক ওইটা আছে। দিয়ে ইরেজার করবেন আর কি। হ্যাঁ। ওকে, ঠিক আছে। স্টুডেন্টদের কি অ্যাডমিট করব? 55 থেকে করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি টিচার টি শার্ট পরে আসি। ওকে ওকে।
হ্যাঁ আসিফ, আমরা এখন সবাইকে জয়েন করাইতে পারি। ওকে ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার সাথে তোমাদের ক্লাস করার সুযোগ হয়েছে খুব কমই, উল্টাটা বলবো বরং আমারই বরঞ্চ কম সৌভাগ্য হয়েছে তোমাদের ক্লাস নেওয়ার। তোমাদের অল্প এক দুইটা যে ক্লাস নিয়েছি বা গ্রুপে আমি দেখেছি তোমরা খুবই ইয়াং, এনার্জেটিক অ্যান্ড এনথুজিয়াস্টিক একটা ব্যাচ, যে ব্যাচটা নিয়ে আমি খুবই খুবই হোপফুল। এবং ইনশাল্লাহ তোমরা যখন তোমাদের এসএসসি পরীক্ষায় ফাটাফাটি একটা রেজাল্ট করে কলেজে উঠে যাবা, তখন কলেজ থেকে তোমাদেরকে আমরা আবার পড়ানো শুরু করে দিব। সেখানে তোমরা আমাকে, তোমাদের ফার্সিন ভাইয়াকে রেগুলার বেসিসে ক্লাসে পাবা। এর আগ পর্যন্ত দেখা গেছে যে আমাদের টিচারদের স্পেশালাইজেশনের তো আসলে একটা সেগমেন্ট থাকে, যে কে কোন সাবজেক্টটা যেমন ভালো পারে, এটা যেমন একটা প্রেফারেন্সের বিষয়। আবার কে কোন ক্লাস ভালো নিতে পারে, মানে মনে করো আমি নিজেই যদি স্বীকার করি আমি এসএসসি চেয়ে আসলে এইচএসসি ক্লাস ভালো নিতে পারি। এই জন্যই এসএসসি তে আমি ক্লাস নিয়েছি অপেক্ষাকৃত অনেক কম, বাট যতটুকুই নিয়েছি আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে, যাতে তোমাদের কাছে আমার ক্লাসগুলো ভালো লাগে। ওকে, সো আজকের যে ক্লাসটাতে যদিও আমাদের প্ল্যান ছিল টিম থেকে যে আমরা আমাদের মডেল কোশ্চেনটা বা মডেল যে টেস্ট, সেই টেস্টটা সলভ করব, বাট সলভ শিটটা যদি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, আমার কাছে মনে হয় বাংলাটা আসলে এত ক্রিটিক্যাল কোনো সাবজেক্ট না যে তোমাকে যদি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয় তুমি বুঝতে পারবা না যে আচ্ছা এটার উত্তর এটা কেন হলো, এটার ব্যাখ্যা কি, এটার বিশ্লেষণ কি। এখানে কোনো আলাদা করে সূত্র নাই, এখানে ম্যাথ করে কোনো কিছু বের করতে হয় না। এখানে জাস্ট তুমি প্রশ্নটা দেখলেই বুঝবা, যে উত্তরটা দেখলেই বুঝবা যে এই প্রশ্নের উত্তর কেন এইটা হয়েছে। সো আমি চিন্তা করলাম আজকে তাহলে তোমাদেরকে যদি একটু অন্য জিনিস শেখানো যায়, মানে আমি যদি আজকে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নে কিভাবে 10-এ 10 পাওয়া যেতে পারে এটা শিখাই, তাহলে মনে করো আমার কাছে মনে হয় যে তোমরা ভালো করতে পারবা বেশি। তো তোমরা একটু আমাকে আহ চ্যাটে লিখে জানাও যে আমরা কারা কারা আজকে সৃজনশীলে 10-এ 10 কিভাবে পেতে হয় এটা শিখতে ইন্টারেস্টেড। হ্যাঁ, চ্যাটে একটু লিখে জানাও, আমি দেখি কারা কারা ইন্টারেস্টেড আমাদের আজকের সৃজনশীলের 10-এ 10 পাওয়ার সিস্টেমটা জানার ক্ষেত্রে। ওকে, অনেকেই আমি দেখতে পাচ্ছি, তানভীর, জান্নাত, এসকে, অনিক, সুশীল, প্রিন্স, তারপরে ফৌজিয়া, কাজী ইশরাত, জান্নাত, ইকরা, সাজিদ, ওকে, শেফা, তাহেরা তাসনিম বুসরা বলছে ওর হাতের লেখা খারাপ, অসুবিধা নাই। জাসিকা, গ্যালাক্সি A30, ওয়ালাইকুম আসসালাম। DFIT আস বলেছে ইন্টারেস্টেড। ওকে, তার মানে আমি বুঝতে পারলাম যে আমাদের স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা আগ্রহ আছে সৃজনশীল প্রশ্নে কিভাবে 10-এ 10 পাওয়া যেতে পারে সেটা নিয়ে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমাদের যেহেতু আগে থেকে প্ল্যান ছিল যে আমরা আজকে আমাদের যে মডেল টেস্টার কোশ্চেন সলভ করতে চাই। সো তোমরা আগে আমাকে একটু লিখে জানাও তোমাদের এই চ্যাটে যে তোমাদের স্পেসিফিক কোনো প্রশ্নের সমস্যা আছে কিনা। এই যে প্রশ্নগুলো অলরেডি দেখা যাচ্ছে স্ক্রিনে, তো তোমরা আমাকে আগে একটু লিখে জানাও যে তোমাদের কোনো প্রশ্নের সমস্যা আছে কিনা। যদি কোনো স্পেসিফিক নাম্বার বলো যে ভাইয়া আমি 1 নম্বর প্রশ্নটা বুঝি নাই বা 2 নম্বর প্রশ্নটা বুঝি নাই, তাহলে আমরা ওই প্রশ্নের উত্তরগুলো আগে সলভ করে দিব, তারপর আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নে কিভাবে 10-এ 10 পেতে হয় সেইটা নিয়ে আলোচনায়। ঠিক আছে, আমরা তাহলে আমাদের দুইটা প্ল্যানই এক্সিকিউট করতে পারবো। আমরা আমাদের সৃজনশীল ও 10-এ 10 পাওয়ার ব্যাপারগুলো শিখে নিতে পারবো, পাশাপাশি আমাদের যেটা প্ল্যান ছিল টিম থেকে যে সৃজনশীল এই মডেল টেস্টটা প্রশ্ন সলভ করা, সেটা আমরা পারবো। হ্যাঁ, ওকে। যারা যারা সালাম দিচ্ছ তাদের সবাইকে একবার বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। যারা যারা জিজ্ঞেস করছো যে ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ কে যেন জিজ্ঞেস করলো ভাইয়া রোজা আছেন কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ রোজা আছি। ইশরা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সৃজন, জি ভাইয়া। আচ্ছা, সো আমাকে ঠিক আছে, তোমরা যেহেতু এখনো অনেকে জয়েন করে নেই, আমরা আরেকটু সময় নেই। হ্যাঁ, যেহেতু আমাদের ক্লাসটা আসলে 3টা থেকে শুরু হওয়ার কথা, আমি বরাবরের মতো একটু আগে চলে এসেছি, বাট তোমরা একটু একটু অপেক্ষা করি। আচ্ছা ভাইয়া, আমি গদ্য 2, 3, 4 বুঝি না, এটা আমিষা বলেছে, মানে সৃজনশীল
পুরো একটা সৃজনশীল প্রশ্নে তুমি বুঝো নাই রামিসা? তাহলে তো আমার মনে হয় তোমার গল্পগুলো আসলে ভালো করে পড়া উচিত এই প্রশ্ন না পড়ে। সৃজন বলছে ভাইয়া রেকর্ডটা থাকবে কিনা। রেকর্ডটা থাকবে, 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 হ্যাঁ। দেখি রেকর্ড হচ্ছে কিনা। লাইভটাই করে ফেলা ভালো আর কি তোমাদের জন্য, তুমি যদি লাইভটা করে ফেলো তাহলে তোমাদের জন্য ভালো হবে ব্যাপারটা। ওকে, আমরা আর 1 থেকে 2 মিনিট একটু অপেক্ষা করি আমাদের বাকি বন্ধুরা জয়েন করার জন্য, ঠিক আছে? আর তোমরা, তোমাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে যে 1 নম্বর বুঝি নাই বা 2 নম্বর বুঝি নাই, এমসিকিউটা আগে বলো। এমসিকিউ থেকে যদি কোনো কিছু না বোঝা থাকে সেটা আগে বলো, সেটা সলভ করে আমরা চলে যাব হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পাওয়ার নিনজা টেকনিকে। আচ্ছা, একজন বলেছে ভাইয়া 17 নম্বর বুঝি নাই, দেখে আসি 17 নম্বর প্রশ্নটা একটু। মানুষ কবিতায় মোল্লা ও পুরোহিতের আচরণে কি ফুটে উঠেছে? ধর্মভীরতা, নৈতিকতাবোধ, কুসংস্কার নাকি স্বার্থপরতা? এটা তো খুবই ইজি, এটা স্বার্থপরতা হবে। কারণ হচ্ছে দেখো, মোল্লা ও পুরোহিত দুইজনের ক্ষেত্রে আমরা কি দেখেছি, যখন একজন ক্ষুধার্ত ব্যক্তি গিয়ে তাদের কাছে খাবার চেয়েছে, তারা কিন্তু তাদেরকে খাবার দেয় নাই, বরঞ্চ তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এখন এটা কি ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম এই কথা কি বলে যে তুমি ক্ষুধার্তকে খাবার না দিয়ে নিজে খাবার খেয়ে নিও? এটা তো বলে না। তার মানে ধর্ম আমাদেরকে এই কথাটা বলে নাই, তার মানে এটার উত্তর ধর্মভীরুতা হবে না, যে হ্যাঁ ধর্ম বলেছে দেখে তারা মোল্লা এবং পুরোহিত ধর্ম মেনে চলেছে, এইটা হবে না। নৈতিকতা বোধ, এটা কোনো নৈতিকতা বোধের মধ্যে আসে না, কারণ তুমি, নৈতিকতা মানে কি, মানে হচ্ছে যেটা ভালো সেটাকে ভালো বলা, যেটা খারাপ সেটাকে খারাপ বলা, এবং সেই অনুযায়ী কাজ করা। এটা তো নৈতিকতা বোধের মধ্যে পড়লো না। তৃতীয়ত যদি দেখি কুসংস্কার, কুসংস্কার কি জিনিস? কুসংস্কার মানে হচ্ছে, মনে করো আমরা প্রচলিত যদি একটা কুসংস্কার বলি, সেটা হচ্ছে যে আমাদের গ্রামে একটা কুসংস্কার মানা হয়, সেটা হচ্ছে যে ঘর ঝাড়ু দেওয়া অবস্থায়, মানে ঘরটা যখন ঝাড়ু দিচ্ছে তখন কারোর বাইরে বের হওয়া একটা অমঙ্গল। এখন এটা আসলে সত্যি কথা বলতে আমাদের ধর্মেও কোথাও বলা নাই, আবার হচ্ছে এটা যে কোনো রাষ্ট্রীয় আইনে আছে এমন কোনো কিছু না, জাস্ট একটা কুসংস্কার। কিন্তু আমাদের গ্রামে দেখেছি আমরা এটা মানুষ মেনে চলে, তো এই জিনিসগুলোকে বলা হয় কুসংস্কার। এই যে এখন মোল্লার পুরোহিত একজন ক্ষুধার্ত ব্যক্তিকে যে খাবার না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিল, এটা তো কুসংস্কার না, এটা কি তাহলে? একটাই অপশন বাকি থাকে, অপশনটা কি? অপশনটা হচ্ছে স্বার্থপরতা। তার মানে তারা নিজেদের স্বার্থটাকে বড় করে দেখেছে, তারা অন্যের স্বার্থকে বড় করে না দেখে তারা নিজেদের স্বার্থটাকে বড় করে দেখেছে। ক্লিয়ার? 17 নম্বর। ওকে, তারপর একজন বলছে 19 নাম্বার, আর একজন বলছে 2 নাম্বার। আচ্ছা, 19 কাছে আছে, 19টা দেখে ফেলি। আচ্ছা, 19 নম্বর মনে হয় এখানে প্রশ্নটা আসে নাই, আমাকে একটু তোমরা লিখে জানাবা 19 নম্বরের প্রশ্নটা কি ছিল। 18 নম্বরের যে প্রশ্নটা, যে উদ্দীপকের ছেলেটির সাথে আমাটির ভেপু ছোট গল্পের কোনটির মিল রয়েছে? ঠিক আছে, সো ওইটা বুঝলাম, দুরন্ত পারা। কিন্তু 19 নম্বর আসলে মনে হয় প্রশ্নটা টাইপিং মিস্টেকের কারণে প্রবাবলি আসে নাই। যদি প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে, আমি আসলে সত্যি কথা বলতে তোমাদের প্রশ্নটা আলাদা করে দেখিনি, সলভ শিটটা থেকে দেখেছি। তো যদি প্রশ্ন থাকে তোমরা আমাকে একটু লিখে জানাও, আদারওয়াইজ আসলে এইটা নিয়ে টেনশন করার কিছু নেই, এটা আসলে আসে নাই আর কি। ওকে, একজন বলছে ভাইয়া 2 নাম্বার। ওকে, 2 নাম্বার দেখে আসি। পল্লী জননী কবিতায় সন্তানের জন্য অমঙ্গলের প্রতীক কোনটা? এটা তো ওই যে হুতুমের ডাক, মানে হচ্ছে পেঁচার ডাক। পেঁচাকে, এটাও কিন্তু একটা কুসংস্কার। পেঁচাকে কিন্তু মানে যেমন আমি যদি একটা এরকম কুসংস্কারের কথা বলি, যে তোমরা কখন শুনেছো যে কোথাও যদি কুকুর রাতের বেলা কাঁদে, মানে কুকুর মনে করো কাঁদে না অনেক সময়,
তো কুকুরের কাঁদাকে অমঙ্গল হিসেবে বিবেচনা করা হয়। একই রকম ভাবে হুতুম প্যাঁচার যে ডাক, হুতুম প্যাঁচার ডাকটাকে অমঙ্গলের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তারপর মনে করো কোনো এলাকায় যদি দেখা হয় যে শকুন, একটা পাখি আর কি, ঠিক আছে, সাধারণত আহ মৃত প্রাণীর মাংস খায় শকুন, ওই শকুন বসে আছে কোথাও যদি দেখা হয়, সেটাকেও কিন্তু অমঙ্গল হিসেবে বিবেচনা করা হয়। একই রকম ভাবে পল্লী জননী কবিতায় সন্তানের জন্য অমঙ্গলের প্রতীক কোনটা? ওই যে হুতুম প্যাঁচার ডাকটা। কারণ সন্তান বাঁচবে কি বাঁচবে না মনে হচ্ছে এইটার উপর ডিপেন্ডেন্ট। ওকে, তারপর দেখি 9 নাম্বার, শেফা বলেছে 9। 9-এর ক মানে এইটা, আচ্ছা মানে 9-এর এইটা, ওকে। প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমান চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে। আমার কাছে মনে হয় এইটা মনে মিস হয়েছে, বুঝছো। আমি একটু এই ক্লাসের পরে আমি একটু চেক করে দেখবো আর কি, যে কেন এগুলা প্রিন্টিং মিস্টেক হয়েছে। ওকে, তারপর একজন হচ্ছে 8। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখক আমাদের অধঃপতনের যে কারণ নির্দেশ করেছেন তা হলো গণজাগরণের অভাব, সাম্প্রদায়িক মনোভাব, শ্রমজীবীদের অবহেলা। সবগুলাই তো। গণজাগরণের অভাব মানে কি? গণজাগরণ বলতে এখানে বোঝানো হচ্ছে, মনে করো একটা দেশে মানুষের সাথে দিনের পর দিন অন্যায় করা হচ্ছে। এখন মানুষ ভয়ের কারণে হোক বা যে কোনো কারণেই হোক, সে অন্যায়টা অনেকদিন ধরে মনে করো মেনে নিল। কিন্তু এরকম একটা সময় আসে, মনে করো একটা এরকম টিপিং পয়েন্ট আসে, যে এই পয়েন্টের পরে মানুষ আর কোনো কিছু মেনে নিতে চায় না। যেমন আমি যদি বলি, বাংলাদেশে 2024-এ যে জুলাই আন্দোলন হয়েছে, জুলাই আন্দোলনের আগ পর্যন্ত কিন্তু মানে একই রকম অপারেশনের মধ্যে বাংলাদেশের মানুষ ছিল। কিন্তু জুলাই আন্দোলনে যখন প্রথমবারের মতো মানুষ, প্রথমবারের মতো না, মানুষ যখন দেখলো যে আচ্ছা এখানে আবু সাইদ শহীদ হয়েছে, একদম ভিডিও ফুটেজ সহ মানুষ দেখেছে। তারপর হচ্ছে যখন একের পর এক ছাত্ররা, সাধারণ মানুষরা যখন আহত এবং নিহত হতে থাকে, তখন কি হয়? তখন মানুষের যে ধৈর্যের বাঁধ, সেটা ভেঙে যায় এবং মানুষের মধ্যে যে ভয়টা কাজ করতে এতদিন, যে আমি একটা অন্যায় প্রতিবাদ করব, আমাকে যদি ধরে নিয়ে যায়, আমাকে যদি জেল দিয়ে দেয়, আমাকে যদি ফাঁসি দিয়ে দেয়, এই ভয়টা মানুষের মধ্যে থেকে চলে গেল। কারণ মানুষ যখন দেখলো যে আরে বারান্দায় দাঁড়িয়ে আছে একটা বাচ্চা, তাকেও গুলি করে মেরে ফেলা হচ্ছে, তখন মানুষ ভাবলো যে তাহলে তো আর ঘরে থেকে লাভ নাই। মানে আমরা এইরকম কথা শুনেছি না, যে দিনে নাটক রাতে আটক। তার মানে তুমি যদি ঘরে থাকো, তাহলেও যদি তোমাকে আটক করা হয়, বন্দি করা হয়, গ্রেফতার করা হয়, গুম করা হয়, তখন তো আসলে আলাদা করে মানুষের মধ্যে ভয়টা আর থাকে না। তখন মানুষের মধ্যে যে সেন্সটা জেগে ওঠে, সেটাকেই বলা হচ্ছে গণজাগরণ। অর্থাৎ মানুষের সবাই মিলে মনে করলো যে না, এই অন্যায়, এই অবিচার আর চলতে পারে না, আমাদের এটা প্রতিবাদ করতে হবে এবং আমাদের এই অন্যায় অত্যাচারের অবসান করতে হবে। এটাকেই বলা হচ্ছে গণজাগরণ। ওকে, তারপর যদি দেখি, একজন বলেছে 18 নাম্বার। দেখি 18 নাম্বারে কি আছে। উদ্দীপকের ছেলেটার সাথে আমাটি ভেঁপু ছোট গল্পে কোনটির মিল আছে? কোনটার মিল আছে? দুরন্তপনার। ছেলেটার বয়স হবে বছর 10, মানে 10 বছর বয়স হবে। পথে ঘরে মানুষ, মার খায় দমাদম, মানে আহ পথে পথে ঘুরে মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে আর মার খায় দমাদম, মানে দুষ্টুমি করার জন্য ধাপাধাপ মাইর খায়, আর ছাড়া পেলে আবার দৌড় দেয়। তাহলে কোনটার মিল আছে? দুরন্তপনার, মানে খুবই দুরন্ত, খুবই দুষ্ট। আচ্ছা, তারপর একজন বলছে 6 নাম্বার। দেখে আসি 6 নাম্বার কি হবে। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার হবে এটা, তবু মাথা নোয়াবার নয়। ওকে, উদ্দীপকের সাথে সাহসী জননী বাংলা কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? তার মানে এই যে উদ্দীপকটা, সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়,
এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের সাথে সাহসী জননী এই কবিতাটার কোন লাইনটা সাদৃশ্যপূর্ণ বা মিল আছে? কার রং ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ, যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি। ওকে। ভাই বোন কে ঘুমায়, লাগে নীল কমলেরা জাগে, সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন। এখানে যদি তোমরা দেখো, আমার কাছে মনে হয় যে এখানে কি বলা হচ্ছে, সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। তার মানে তোমার সাথে, আমি একজন বাঙালি, বা আমরা সবাই বাঙালি, তো আমাদের সাথে যে যেমন আচরণ করবে, ভারত যেমন আচরণ করবে আমরা ভারতের সাথে তেমন আচরণ করি, পাকিস্তান আমাদের সাথে যেমন আচরণ করে আমরা পাকিস্তানের সাথে তেমন আচরণ করি। এই কথাটাই কিন্তু এই দুইটা লাইনের মাধ্যমে বোঝানো হয়েছে। ওকে। এবার যদি আমি একটু 7 নম্বর প্রশ্নে যাই, উদ্দীপকের সাথে সাহসী জননী বাংলা কবিতার চেতনাগত সাদৃশ্য কিসে? তার মানে সাহসী জননী এই বাংলা কবিতাটায় কি বলা হয়েছে? আহ মানে আমি যদি দেখি, বিজয়ী কৌশল একটা অপশন হচ্ছে, প্রতিরোধ প্রতিশোধে, বিজয়ী কৌশলে, শ্রেণী বৈষম্যে, নাকি সংগ্রামী চেতনায়। আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে সাহসী জননী বাংলা কবিতাটায় মূলত কবি কোন জায়গাটায় ফোকাস করেছেন। কবি বলেছেন যে আমাদের উপর কি ধরনের অন্যায় অত্যাচার করা হয়, এবং কবি তার সাথে সাথে এটাও বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা আমাদের যার যার অবস্থান থেকে কিভাবে এই অন্যায় অত্যাচার অবিচারগুলো প্রতিরোধ করার চেষ্টা করি, এবং ক্ষেত্র বিশেষে কিভাবে আমরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। এই জন্য অপশন ক ইজ দা রাইট অ্যান্সার। হ্যাঁ, মারুফ বিন ওয়ালিদ, আমি তো বললাম উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখক অধঃপতনের যে কারণ নির্দেশ করেছেন সেটা তিনটাই হবে। যে আমরা গণজাগরণের অভাব, মানে গণজাগরণ কাকে বলে এটা তো একটু আগে আমি বোঝালাম। সাম্প্রদায়িক মনোভাব মানে কি, মানে হচ্ছে, মনে করো আমি একজন মুসলিম, আমি ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে আমি সহ্যই করতে পারি না, এবং সবসময় আমি চেষ্টা করি তাদেরকে মনে করে একটু খাটো করে দেখার বা তাদের বিরুদ্ধাচরণ করার, এই রকম ভাবে আমি চেষ্টা করি আর কি। তাহলে এটা আমার কি ধরনের মনোভাব হবে? এটাকে আমি তখন বলবো হচ্ছে আমার সাম্প্রদায়িক মনোভাব। আর শ্রমজীবীদের প্রতি অবহেলা কি, এটা তো আমরা জানি। শ্রমজীবী মানে হচ্ছে যারা শ্রমিক রয়েছেন, যারা দিন শ্রমিক হিসেবে কাজ করেন, বা হচ্ছে ইভেন যারা পোশাক শ্রমিক রয়েছেন, এই ধরনের মানুষজনকে অবহেলা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা, এই সবগুলো কারণেই, গণজাগরণের অভাব, সাম্প্রদায়িক মনোভাব, শ্রমজীবীদের অবহেলা, সবগুলো কারণেই আমাদের অধঃপতনের কারণ। ওকে। তারপর যদি কারো কোনো প্রশ্ন, স্পেসিফিক নাম্বার থেকে বলো, আদারওয়াইজ আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, মিম বলেছে ভাইয়া 18 নম্বর এমসিকিউর কোশ্চেন ছিল, পল্লী জননী কবিতার সাথে সন্তানের সাথে আমাদের প্রতীক কি? আমাদের প্রতীক হবে না আপু, এটা অমঙ্গলের প্রতীক কি হবে? হুতুম পেঁচা। ওকে, দেখে আসি তারপর। আচ্ছা, একজন বলছে ভাইয়া মানুষ মোহাম্মদ প্রবন্ধের এমসিকিউটা কত নাম্বার একটু বলো। 25 নম্বর হচ্ছে, মমতাদি গল্পে লেখক দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন কেন? আহ এইটা বুঝো নাই? একজন বলছে ভাই 8-এর 2, 8-এর আবার 2 কি? সৃজনশীল 8 নাকি? এখানে 8 তো বললাম অলরেডি। ভাইয়া 7 নম্বর সিকিউ। আচ্ছা, এবার আমরা একটু সিকিউতে যাই তাহলে। এবার আমরা যাই হচ্ছে একটু সিকিউতে, দেখি এটা কত নাম্বার। এটা হচ্ছে 6 নাম্বার, 7 নম্বর সিকিউ দেখি একটু। হামহাম জলপ্রপাত বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অবস্থিত একটি অপরূপ জলপ্রপাত বা ঝর্ণা। এর ব্যাপ্তি মাধবকুণ্ডের ব্যাপ্তির প্রায় 3 গুণ। পাহাড়ে উৎপন্ন হয়ে পাহাড়ের গা বেয়ে এই ঝর্ণা মাটিতে নেমেছে। এর মনোরম সৌন্দর্য সৌন্দর্য পিপাসু পর্যটকদেরকে মুগ্ধ করে দেয়। জি, পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে। তো ক, ঝিঝিটা কখন শোনা যায়? খ, ঝুম পাহাড় ঝর্ণাকে চোখ পাকিয়ে ভয় দেখায় কেন?
গ, উদ্দীপকের ঝর্ণার গান কবিতার কোন দিকটি নির্দেশ করে, এবং ঘ, ঝর্ণা প্রকৃতির এক অপূর্ব সুন্দর সৃষ্টি, ঝর্ণার গান কবিতা ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি বিচার করো। ওকে, কি বুঝো নাই সেটা বলো তো, 8-এর খ। এটা বুঝো নাই ঝুম পাহাড় ঝর্ণাকে চোখ পাকিয়ে ভয় দেখায় কেন, এই যে উত্তরটা আছে। ওকে, তো তোমরা যারা হচ্ছে এই পিডিএফটা কিভাবে পাবা এটা জিজ্ঞেস করছো, আমি ক্লাসের পরে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, আমাদের গ্রুপে আপলোড করে দিব, তাহলে পেয়ে যাবা। অলরাইট। আচ্ছা, এইবার, জি জি, পিডিএফ এ তো অ্যান্সার আছে, এই যে দেখো। এইবার চলো আমি যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেই জায়গাটা আমি একটু চলে যাই, সেটা কি, সেটা হচ্ছে যে আমরা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখবো। দেখো তোমরা এখন আমাকে যেটা বলছো যে ভাইয়া 6 নম্বর সৃজনশীল প্রশ্নটা বুঝি নাই, ভাইয়া 7 নম্বর সৃজনশীল প্রশ্নটা বুঝি নাই, এইভাবে যদি আমি তোমাকে একটা সৃজনশীল প্রশ্ন বুঝাই দিই, খুব বেশি কিন্তু লাভ নাই। কেন লাভ নাই জানো? কারণ হচ্ছে তোমার এই প্রশ্নটাই যে সৃজনশীলে আসবে তোমার এসএসসি বোর্ড পরীক্ষায়, এমন কোনো নিশ্চয়তা নেই। কেন নিশ্চয়তা নাই এটাও যদি একটু বলি। কারণ হচ্ছে যখন বোর্ড পরীক্ষায় প্রশ্ন করা হয়, তখন টিচারদেরকে যে একদম স্পেসিফিক ভাবে বলা হয় যে কোনো প্রশ্ন রিপিট করা যাবে না। কোনো প্রশ্ন রিপিট করা যাবে না মানে কি, মানে হচ্ছে কোনো প্রশ্নই কমন আসা যাবে না, কোনো প্রশ্ন অন্য কোথাও আছে এরকম কোনো প্রশ্ন দেওয়া যাবে না। তার মানে আমি তোমাকে এখানে যে প্রশ্নটা শিখালাম, যে তুমি একদম হয়তোবা বুঝো নাই, মুখস্থ করে ফেলছো, সৃজনশীল প্রশ্নের প্যাটার্নটা বুঝে জাস্ট প্রশ্নটা বুঝে মুখস্থ করে ফেলছো, তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না। তার চেয়ে চলো আমরা একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। ওকে, গিভ মি মোমেন্ট, আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্নটা আমার একটা লেখা তোমাদেরকে শেয়ার করে দেখাই। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? হাই হাই সর্বনাশ, মাহবুবা বলছে ও যা পড়ে ভুলে যাই, লিখে লিখে পড়তে হবে মাহবুবা। স্ক্রিন কি দেখা যাচ্ছে আমি এখন যেটা দেখাচ্ছি? জি সিরাজুল। ওকে, জি ভাইয়া দেখা যাচ্ছে। আসো তাহলে আমরা আজকে শিখে ফেলি কিভাবে সৃজনশীলে 10-এ 10 পেতে হয়। সৃজনশীলে কিভাবে 10-এ 10 পেতে হয়। হ্যাঁ, সুমনা বলছে ভাইয়া সিকিউ লিখে শেষ করতে পারি না, এটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়েই ওভারঅল কথা বলবো। ওকে, এইবার দেখো, প্রথম কথা হচ্ছে যে সৃজনশীলে প্রশ্নটার পূর্ণমান যত, তত নম্বরে তোমার উত্তর লিখতে হবে। তার মানে কি আসলে ভাইয়া, আমি যদি একটু বলি, আমাদের ক নম্বর যে প্রশ্নটা, ক বা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, আচ্ছা এখানে যেহেতু লেখা আছে আমি এখান থেকে একবার একটু এখানেই লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, আমাদের যে জ্ঞানমূলক বা ক নম্বর প্রশ্ন, এটার পূর্ণমান কত? জানি আমরা এটা পূর্ণমান কত, আমি লিখে দিই তারা। পূর্ণমান হচ্ছে 1, এটাকে একটু লাল কালি দিয়ে লিখি। আমি এই পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? পূর্ণমান হচ্ছে 1। ওকে, বুঝলাম এটার পূর্ণমান 1। আগে একটু পূর্ণমান গুলো দেখে নিই, তাহলে আমাদের মূল আলোচনাটা বুঝতে সুবিধা হবে। এটার পূর্ণমান হচ্ছে 2, খ নাম্বার বা অনুধাবনমূলক প্রশ্ন। গ নাম্বার বা প্রয়োগমূলক প্রশ্নের পূর্ণমান হচ্ছে 3, আর ঘ নাম্বার বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের পূর্ণমান হচ্ছে 4। তাহলে আমাদের মেইনলি যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা কি, একটা জিনিস যদি তুমি মাথায় রাখো তাহলে তুমি সৃজনশীলে ফাটাফাটি উত্তর করতে পারবা, সবচেয়ে ভালো নাম্বার পাবা, সেটা হচ্ছে একটি প্রশ্নের পূর্ণমান যত, তত প্যারায় উত্তর করতে হবে। এটা কি বুঝছো কিনা? পিডিএফ কোথায় পাবো একজন জিজ্ঞেস করছে, পিডিএফ তোমাদের এসএসসির যে পেইড গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দেবো। একটি প্রশ্নের পূর্ণমান যত, তত প্যারায় উত্তর করতে হবে, এটা কি ক্লিয়ার? আচ্ছা, একজন বলছে ভাইয়া বাংলা সাজেশন দিবেন না, সাজেশনের জন্য অলরেডি একটা ভিডিও আমি শুট করে ফেলেছি, ভিডিও বানিয়ে ফেলেছি গত
সপ্তাহে ওইটা এডিট হয়ে গেলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সো তোমরা দ্রুততম সময়ের মধ্যে সাজেশন পেয়ে যাবে। এখন বলো, একটি প্রশ্নের পূর্ণমান যত তত প্যারায় উত্তর করতে হবে, এটা কি তোমরা বুঝছো কিনা? ক্লিয়ার? এটা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে ফেলো। আমি দেখো ক্লিয়ার লিখি যেভাবে, তোমরা এভাবে ক্লিয়ার লিখো। ক্লিয়ার? ওকে, আসো। তাহলে আমরা কি জানলাম? একটা প্রশ্নের পূর্ণমান যত হবে তত প্যারাই কিন্তু আমাদের উত্তরটা করতে হবে। ওকে, ফাইন। এইবার চলো দেখি যে আমাদের এক একটা প্রশ্ন আলাদা আলাদা করে ধরে ধরে আমি তোমাদেরকে শেখাবো যে এক একটা প্রশ্ন আসলে কিভাবে লিখতে হবে, কতটুকু লিখতে হবে। অলরাইট, প্রথমে আমরা শুরু করবো হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে। আমরা প্রথমে শুরু করবো হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে। জ্ঞানমূলক প্রশ্নে কেমন প্রশ্ন থাকে? প্রশ্ন হচ্ছে এরকম থাকে যে, তোমার গ্রামের নাম কি? মনে করো আমি পরীক্ষা প্রশ্ন পেলাম হাতে যে তোমার গ্রামের নাম কি। এখন আমি ভাবলাম যে বাহ, কি সহজ, কি সুন্দর চমৎকার প্রশ্ন, এটার উত্তর তো আমি জানি। ইচ্ছা মতো আমি যা জানি সবকিছু লিখে দিই। আমি মনে করি লেখা শুরু করলাম, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশে রয়েছে 67,000 গ্রাম। বিগত সরকার বলেছিল গ্রাম হবে শহর, তাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাম ও শহর হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের গ্রামের নাম জগৎপুর। এটা লেখা যাবে বলো তো? এটা লেখা যাবে জ্ঞানমূলকে? যদি প্রশ্ন করা হয় যে তোমার গ্রামের নাম কি, আমি এটা লিখতে পারবো, সুজলা 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 সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশে রয়েছে 67,000 গ্রাম, সেই 67,000 গ্রামের একটি হচ্ছে আমাদের গ্রাম জগৎপুর। লিখতে পারবো? পারবো না। কারেক্ট। তাহলে আমাদেরকে কি লিখতে হবে? আমাদেরকে লিখতে হবে, আমরা এইভাবে লিখবো, আমি চ্যাটেও লিখে দিই। আমরা লিখবো আমাদের, যখন আমার হাতে সময় থাকবে একটু বুঝো, আমাদের গ্রামের নাম জগৎপুর। ওকে, এই যে দেখো লিখে দিয়েছে আমাদের গ্রামের নাম জগৎপুর। এখন এটা তুমি কখন লিখবা? এক বাক্যে। এখানে যে বলছি না একটা প্যারায় লিখতে হবে, যত যত প্রশ্নের পূর্ণমান যত তত প্যারায় উত্তর লিখতে হবে। এখন একটা জিনিস একটু বুঝো তো, আমি যদি শুধু একটা বাক্য লিখি, শুধু একটা বাক্য, সেই একটা বাক্য কিন্তু আসলে একটা প্যারাই হচ্ছে। একটা বাক্য তো দুই প্যারা হতে পারে না। তার মানে আমি যদি একটা শুধু বাক্য লিখি, ওইটাও কিন্তু একটা প্যারা হিসেবে কনসিডার আমি করতে পারি। বুঝলাম এতটুকু? এখন কখন তুমি একটা পুরা বাক্য লিখবা আমাদের গ্রামের নাম জগৎপুর, কখন লিখবা? যখন তোমার হাতে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য, এই যে দেখো, 20 থেকে 21 মিনিট সময় করে যখন তোমার হাতে বাকি আছে তখন তুমি লিখবা। অর্থাৎ পরীক্ষার প্রথম 1 ঘন্টা যখন আমি পরীক্ষার প্রশ্ন উত্তর করছি, আমার হাতে কিন্তু সময় আছে। আমি প্রথম থেকে মোটামুটি সময় মেনটেন করে লিখছি। অর্থাৎ তুমি সবগুলো প্রশ্নের উত্তরই তখন এরকম একটা পূর্ণ বাক্যে লিখতে পারবা। কিন্তু তুমি মনে করো তোমার 7 নম্বর সৃজনশীল প্রশ্নটার উত্তর দিচ্ছ, যখন তোমার হাতে সময় বাকি আছে আর, ফর এক্সাম্পল, তোমার হাতে সময় বাকি আছে আর 15 মিনিট। বুঝলা কতক্ষণ বাকি? 15 মিনিট বাকি। এখন তুমি কিন্তু চাইলেই, এখন যে এই যে তোমার কাছে 15 মিনিট বাকি, তুমি কিন্তু চাইলেই কি করতে পারবা না? কি করতে পারবা না? 15 মিনিট সময় যখন বাকি, তখন তুমি চাইলেই এত বড় করে উত্তর লিখতে পারবা না। তখন তুমি শুধু উত্তর কি লিখবা জানো? এই যে লিখে দিলাম, শুধু উত্তর লিখবা জগৎপুর। এবং সৃজনশীল প্রশ্নের একটা মজার ব্যাপার হচ্ছে, সৃজনশীল কিন্তু ফ্র্যাকশন আকারে নাম্বার দেওয়া যায় না। তার মানে তোমাকে একের মধ্যে কিন্তু তোমার পরীক্ষক চাইলেও 0.5, 0.25, 0.75 দিতে পারবে না। তার মানে তুমি যদি শুধুমাত্র জগৎপুর লিখো, তাহলে তোমাকে শিক্ষক, পরীক্ষক রীতিমতো বাধ্য হয়ে উত্তর ঠিক থাকলে একে এক দিতে পারবে, দিতে হবে আর কি। ক্লিয়ার এটা? তার মানে যখন আমাদের হাতে সময় থাকবে তখন আমরা কি করব? তখন আমরা পূর্ণ বাক্যে লিখবো। আমি এখানে এটা ব্র্যাকেটে লিখে দিই, হ্যাঁ, এখানে একটু লিখে দিই তাহলে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। দ্রষ্টব্য, হাতে প্রতিটি সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণ উত্তর করার জন্য 20 থেকে 21 মিনিট সময়। আচ্ছা, প্রতিটি সৃজনশীল প্রশ্ন উত্তর করার জন্য হাতে 20 থেকে 21 মিনিট সময় হাতে থাকলে ক এর উত্তর, ক এর উত্তর
বাক্যে লিখবো এর চেয়ে সময় কম থাকলে উত্তর এক শব্দে লিখবো। উত্তর কি করব? এক শব্দে লিখবো। ক্লিয়ার? ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার লিখে ফেলো। পিডিএফ দেবো ভাইয়া আমাদের এসএসসির পেইড ফেসবুক গ্রুপে। ক্লিয়ার? বুঝছি কিনা? বুঝতে পেরেছি? চমৎকার, মোটামুটি সবাই ক্লিয়ার, আমরা এটা বুঝে ফেলেছি। তাহলে ইনশাল্লাহ এখন থেকে আমাদের এই ব্যাপারে আর কোনো সমস্যা হবে না। যারা যারা জিজ্ঞেস করছিল যে ভাইয়া লেখা শেষ করতে পারি না, সৃজনশীল, সো এই টেকনিক গুলো কিন্তু মাথায় রাখতে হবে, বুঝছো? এইরকম ছোট ছোট টোটকা যদি তোমরা মাথায় রাখো, এক্সাম স্ট্র্যাটেজি গুলো যদি তোমরা মাথায় রাখো, তাহলে কিন্তু তোমরা সব প্রশ্নের উত্তর প্রপারলি বুঝতে পারবে। আরে সৃজন বলেছে না ভাইয়া বুঝি নাই, কি বুঝো নাই সৃজন সেটা বলো ঝটপট। আমরা তো ক্ষয় চলে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি বলো কি বুঝো নাই। আচ্ছা, তোমাদের সাথে একটা সেলফি তুলে রাখি, কি বলো? তোমাদের সাথে একটা সেলফি তুলে রাখা যাক, হ্যাঁ? আচ্ছা, ক্লাসের পরে একটা সেলফি তুলবো। একজন বলছে ভাইয়ার বাড়ি কি সত্যি জগৎপুর? উত্তর হচ্ছে হ্যাঁ, আমার গ্রাম হচ্ছে জগৎপুরে। এটা হচ্ছে ফেনীর ফুলগাজীতে। যদিও গ্রামে যাওয়া হয় খুব কম, ঈদে যাওয়া হয় আর কি মূলত। ক্লিয়ার ক? তাহলে আমরা অ্যাটলিস্ট 7টা সৃজনশীল প্রশ্ন যে আমরা অ্যান্সার করবো, সবগুলোর কত আমরা পারবো, তাই না? ক নিয়ে আর কখনো কোনো ঝামেলা হবে না। এবং ক নিয়ে একটা জিনিস একটু বুঝো, ক নম্বর প্রশ্ন একটা জিনিস একটু ক্লিয়ারলি বুঝো। সৃজনশীল প্রশ্নে যেহেতু আমাদের যেহেতু পিক করার অপশন থাকে, আমরা যেহেতু 11টা প্রশ্ন থেকে 7টা প্রশ্ন হচ্ছে সিলেক্ট করি, আমরা কখনোই এরকম কোনো প্রশ্ন সিলেক্ট করবো না যেটার আমি ক অথবা খ পারি না। এটা বুঝছি? কখনোই আমি এরকম কোনো সৃজনশীল প্রশ্ন সিলেক্ট করব না যেটার ক অথবা খ নাম্বার আমি উত্তর পারি না। এমন প্রশ্ন আমি সিলেক্ট করবো না যেটা ক নাম্বারের প্রশ্নের উত্তর ভাবনা চিন্তা করতে গিয়ে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগে যায়, অথবা যেটার ক নাম্বারের প্রশ্নের উত্তর আমার অন্য বন্ধুদের কাছে গিয়ে জিজ্ঞেস করে জানতে সময় চলে যাবে, এরকম প্রশ্ন আমি সিলেক্টই করবো না। কারণ সৃজনশীলে গ আর ঘ নাম্বার মোরলেস একই, কম বেশি একই লিখতে হয়। মানে তুমি একটা গল্প বা একটা কবিতা কত ভালো পারো, এইটার উপর আসলে ডিপেন্ড করে গ আর ঘ এর নাম্বার খুব একটা চেঞ্জ হয় না, কিন্তু ক আর খ এর নম্বর চেঞ্জ হয়। তুমি যদি একটা গল্প ভালো মতো না পড়ো, গল্পের জ্ঞানমূলক প্রশ্নগুলো যদি তুমি না পারো, তাহলে তোমার ক নম্বরটা যদি ভুল যায়, এখানে যদি এখন আমাকে যে করলো তোমার গ্রামের নাম কি, আমি যদি জগৎপুর না লিখে লিখে দিলাম হচ্ছে, আমি মনে করো লিখে দিলাম ভগৎপুর, তাহলে কিন্তু শূন্য দিয়ে দিবে, বুঝছো? জাস্ট এন এক্সাম্পল। মনে করো পল্লী জননীতে কোনটাকে অমঙ্গলের প্রতীক হিসেবে মনে করা হচ্ছে? হুতুম পেঁচার ডাক। এখন যদি হুতুম পেঁচার ডাক না লিখে আমি লিখে দেই যে শিয়ালের ডাক, তাহলে কিন্তু আমাকে একটা কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে আমাকে দেওয়া হবে একটি সুদৃশ্য আন্ডা 1 নম্বরে। এটা আমরা করব না। তার মানে 1 নম্বরের এক নম্বর বলতে ক নম্বরের কথা বলছি, ক নম্বরে আমরা শর্ট করে লিখবো। যদি হাতে সময় থাকে এক বাক্যে লিখবো, হাতে যদি সময় একদমই না থাকে এক শব্দে লিখবো। এবং আমরা কি করব না, আমরা অহেতুক বাড়তি লিখবো না, এবং আমরা সময় অপচয় করবো না। আমরা চেষ্টা করব 1 মিনিটের মধ্যে সময়, 1 মিনিটের মধ্যে উত্তর কমপ্লিট করতে। আসলে একটা লাইন লিখতে 1 মিনিট সময় লাগার কথা না, কিন্তু 1 মিনিট সময় আমরা কেন বরাদ্দ করি জানো? কারণ আমার উদ্দীপকটা লেখা পড়া, তারপর হচ্ছে আমার প্রশ্ন বাকিগুলো সিলেক্ট করা, এই সব কিছুর জন্য যে সময়টা বরাদ্দ, এই 1 মিনিট এই কতে যাবে। ওকে, এইবার তাহলে আমরা কি খতে যাব? একটু তোমরা এবার একটু বলো চ্যাটে, খতে যাব? খ?
খাওয়া শুরু করবো। আচ্ছা, ওকে, জি ভাইয়া। এবার তাহলে খ শুরু করা যায়। খ নম্বর। খ নম্বরের সুন্দর একটা নাম আছে, নামটা হচ্ছে অনুধাবনমূলক। অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নের পূর্ণমান কত? অনুধাবনমূলক প্রশ্নে হচ্ছে পূর্ণমান 2। তো আমাকে 2-2 পেতে হবে। আমি যদি 10-10 পেতে চাই, আমি কিন্তু 10-10 পেতে হলে আমাকে ক, খ, গ, ঘ একটা প্রশ্ন আমার একটা নম্বর লুজ করা যাবে না, আমাকে প্রত্যেকটা নম্বরই পেতে হবে। সো প্রত্যেকটা প্রশ্ন আমাকে কেয়ারফুলি ডিল করতে হবে। এখন আমার খ নম্বরের পূর্ণমান 2 আর ঘ নম্বরের পূর্ণমান 4, এই জন্য খ নম্বরে কম প্রায়োরিটি দিব আর ঘ নম্বরে বেশি প্রায়োরিটি দিব, এমন কিন্তু করা যাবে না। আমাকে প্রত্যেকটা প্রশ্নকে সমানভাবে ইকুয়াল মর্যাদা দিতে হবে। ওকে, এবার দেখো, আমাদের যে সৃজনশীল প্রশ্নে ক আর খ নম্বর যে প্রশ্ন আসে না, ক আর খ নম্বর পুরোটা বই থেকে আসবে। ক আর খ নম্বরে তুমি উদ্দীপক আনবাই না। আমি তোমাদেরকে একটু লিখে দিই এখানে, ঠিক আছে? অনেকে এখানে লিখে দিই চ্যাটে। খ নম্বর প্রশ্নে উদ্দীপকের আলাপ আনাই যাবে না, শুধু বই থেকে লিখতে হবে। এই যে চ্যাটে লিখে দিয়েছি, দেখো। ইয়েস, পেয়েছো? ক্ষয় প্রশ্নে উদ্দীপকের আলাপ আনাই যাবে না, শুধুমাত্র কি করতে হবে? বইয়ের আলাপ করতে হবে। ক্লিয়ার? এটা বুঝছো কিনা, তারপর বাকিটা বুঝাচ্ছি। অন্যান্য ক্লাসে তো তোমরা নোট করো, আজকে ক্লাসে আমি তোমাদের হয়ে নোটগুলো করে দিচ্ছি। এই যে দেখছো, যেটা যেটা বলছো এটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। ক্লাসের পরে এই নোট হিসেবে এই পিডিএফটাই তোমাদেরকে আমি দিয়ে দিবো। খুশি সবাই? খুশি হলে একটা হাসির ইমোজি দাও দেখি। রোজা রেখে সবাই মনে হচ্ছে একটু ব্যাটারি ডাউন হয়ে গেছে। দেখেছো, তোমাদের হয়ে যেহেতু তোমরা রোজা রেখেছো, এই জন্য ভাবলাম যে চাহ, এই ছোট বাচ্চা কাচ্চাদের কয়েকদিন পর এসএসসি পরীক্ষা, এখন ওদেরকে একটু কম খাট্টাতে পারলে ভালো হয়। তো এই জন্য তোমাদের জন্য আমি করে দিচ্ছি নোটগুলা। হ্যাঁ, খ নম্বর বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখন ক্ষয়ের প্রথম ক্ষয়ের ক্ষেত্রে আমাকে প্রথমে তো আমার গ্রাউন্ড রুলটা মনে রাখতে হবে। গ্রাউন্ড রুল হচ্ছে এইটা, যে একটা প্রশ্নের পূর্ণমান যত তত প্যারায় উত্তর লিখতে হবে। তাহলে আমার খ নম্বরের উত্তর কয় প্যারায় লিখতে হবে বলো দেখি, তোমরা বলো তো। খ খ নম্বরটা কত প্যারায় লিখতে হবে? খ 2 প্যারায়। ভেরি গুড, ভেরি গুড। খ নম্বরটা আমার 2 প্যারায় লিখতে হবে। ঠিক আছে। এখন খ নম্বর যে 2টা প্যারায় লিখবো, খ নম্বর যে 2টা প্যারায় লিখবো, এই 2টা প্যারায় লেখার জন্য কিন্তু, মানে মনে করো এই 2টা প্যারা লেখার ক্ষেত্রে আমি একটু যদি তোমাদেরকে বলে দেই যে প্রথম প্যারায় কতটুক লিখতে হবে আর দ্বিতীয় প্যারায় কতটুক লিখতে হবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, প্রথম প্যারা। প্রথম প্যারায় লিখবা হচ্ছে শুধু একটা বাক্য, ঠিক আছে? শুধু একটা বাক্য। দ্বিতীয় প্যারায়, দ্বিতীয় প্যারা তুমি লিখবা হচ্ছে 4 থেকে 5 বাক্য। কেমন হলো ব্যাপারটা, একটু যদি এক্সপ্লেইন করে দিই। ওকে, একটু যদি এক্সপ্লেইন করে দিই। প্রথম যে প্যারাটা, প্রথম প্যারায় তুমি কি লিখবা জানো? প্রথম প্যারায় তুমি লিখবা হচ্ছে, মনে করো প্রথম প্রশ্ন আমরা কি বলেছিলাম, তোমার গ্রামের নাম কি। এখন দ্বিতীয় প্রশ্ন যদি আমাকে করা হয় যে তোমার গ্রামের পরিবেশ কেমন, তোমার গ্রামের পরিবেশ কেমন, প্রশ্নটা বুঝছো? প্রশ্ন কি? তোমার গ্রামের, লিখে দিই চ্যাটে, তোমার গ্রামের পরিবেশ কেমন। ঠিক আছে, তোমার গ্রামের পরিবেশ কেমন। এখন চিন্তা করো তো, এই প্রশ্নটা যদি খ নম্বরে না এসে ক নম্বরে আসতো। বুঝো আবার, তোমার গ্রামের পরিবেশ কেমন, এইটা
খ নম্বরে না এসে এটা যদি ক নম্বরে আসতো, 1 নম্বরে আসতো, তাহলে আমি এটার উত্তর কি লিখতাম? তাহলে কি আমি এটার উত্তর মানে বিরাট বিস্তৃত করে লিখতে পারতাম? পারতাম না। কিন্তু আমার লিখতে হতো কি জানো? আমি লিখতাম মনে করো এরকম যে আমার গ্রামের নাম, আমার গ্রামের পরিবেশ চমৎকার, এতটুকুই লিখতে পারতাম। বুঝছো? আবার যদি বুঝো, খ নম্বরে যে প্রশ্নটা এসেছে তোমার গ্রামের পরিবেশ কেমন, এই প্রশ্নটা যদি খ নম্বরে না এসে ক নম্বরে আসতো, তাহলে কিন্তু আমার এক বাক্যে উত্তর করতে হতো। এক্স্যাক্টলি খ নম্বরের প্রশ্নটা যদি ক নম্বরে আসতো, তাহলে তুমি যে একটা বাক্য লিখতা এই প্রথম প্যারায়, এই যে প্রথম প্যারা, এক এক নম্বর বাক্য, এই বাক্যটাতে তুমি তাই করবা। ঠিক আছে? এইখানে এইখানে তুমি জ্ঞানমূলকের উত্তরই দিবা। বুঝতে পেরেছো? প্রথম প্যারাটা একটা বাক্যেই হবে। এখানে দুইটা প্যারা মানে হচ্ছে দুইটা প্যারা যে সমান হবে এরকম না। প্রথম প্যারাটা একটা মাত্র বাক্যেই হবে। ক্লিয়ার? হ্যাঁ, মাহবুবা মেহু, তোমার তোমার মেসেজ আমি দেখতে পাচ্ছি। ওকে, ক্লিয়ার। এখন আসো দ্বিতীয় প্যারায়। এই যে তুমি বললা যে তোমার গ্রামের পরিবেশ চমৎকার, এখন তোমার দায়িত্ব হচ্ছে এটাকে প্রমাণ করা। তোমার দায়িত্ব কি? এটাকে প্রমাণ করা। কিন্তু এই যে তুমি বাক্যটাকে প্রমাণ করতে যাচ্ছ, বাক্যটাকে প্রমাণ করতে পারবে তুমি কোত্থেকে লিখতে হবে? তোমাকে অবশ্যই অবশ্যই শুধুমাত্র বই থেকে লিখতে হবে, শুধুমাত্র বই থেকে লিখতে হবে। বইয়ের বাইরে থেকে তুমি লিখতে পারবে না, উদ্দীপক টানতে পারবে না, উদ্দীপক কাজ করতে পারবে না। খ নাম্বার এমন ভাবে উত্তর করবা যেন উদ্দীপক এক্সিস্টই করে না। বুঝতে পেরেছি? হ্যাঁ হান্নান, মেসেজ দেখতে পাচ্ছি তো, সবার মেসেজই দেখতে পাচ্ছি। ওকে। আহ মারুফ ইবনে ইয়ালিদ বলছে নিয়ম মেনেই ও ছোটবেলা থেকে লিখে, কিন্তু হাতে লেখা খারাপ। আচ্ছা, হাতের লেখা খারাপ। হাতের লেখা নিয়েও কথা বলবো, দাঁড়াও, অপেক্ষা করো একটু। বুঝেছি। খ নম্বরে তাহলে আমি যদি একটু কি কি মাথায় রাখতে হবে সেটা বলে দেই। খ নম্বরের পূর্ণমান 2, তার মানে এটা 2 প্যারার উত্তর লিখতে হবে। খ নম্বরে আমার লেখা 2 প্যারার মধ্যে প্রথম প্যারাটা জাস্ট একটা বাক্যে লিখবো, দ্বিতীয় প্যারাটা 4 থেকে 5টা বাক্যে লিখবো। এবং এই যে খ নম্বর প্রশ্নটা, ওভারঅল এটা আধা পৃষ্ঠা হবে। ওভারঅল এটা কতটুকু হবে? এই যে এখানে লিখে দেই, আধা পৃষ্ঠা। বুঝবে তো এটা আধা? নাকি আবার 1-2 পৃষ্ঠা লিখে ফেলবা? না, তোমরা এটাকে 1 অথবা 2 পৃষ্ঠা মনে করবা। আমি 0.5 পৃষ্ঠা লিখি, তাহলে ভালো হবে। ঠিক আছে? কতটুকু লিখতে হবে? 0.5 পৃষ্ঠা। তার মানে আমি যদি এইখানে একটু রাফ করে দেখাই, মনে করো আমার পরীক্ষার খাতা হাতে পেলে আমি এরকম এটা মনে করো একটা সাদা খাতা, হ্যাঁ? এটা পেলে আমি এরকম করতাম যে প্রথমে এইখানে লিখতাম, দুই পাশে তো মার্জিন দিতামই। আমি লিখতাম এক, এখানে লিখতাম 1 ক নং প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর লিখতে বেশি সময় চলে যেত, এই জন্য আমি প্রশ্নের উত্তর লিখতাম না, আমি লিখতাম প্রো উ, উট না উ, 1 নং প্রো উ। এটা আবার একটু পরে লাস্টে সময় পেলে আমি এটা আবার একটু আন্ডারলাইন করতাম। আর এটা দিব কোথায়? এটা হচ্ছে পেজের মধ্যে বরাবর দিব। তো আমি মনে করি এখানে লিখলাম যে আমার গ্রামের নাম, আমার গ্রামের নাম জগৎপুর। বুঝলা? এই গেল হচ্ছে আমার ক নাম্বার প্রশ্ন। এখন খ নাম্বার আমি কোথায় লিখতাম? খ নাম্বার আমি লিখতাম হচ্ছে এই যে এইখানে গ্যাপ দিয়ে খ নাম্বার, আমার গ্রামের নাম জগৎপুর, এইটাকে আমি মনে করো এই যে এইখানে এসে আমি বাকি হাফ অংশ লিখতাম, আমার গ্রামের পরিবেশ চমৎকার। এখানে পরে দ্বিতীয় প্যারা, আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বয়ে গেছে মুহুরী নদী, তাই আমাদের গ্রামে গ্রীষ্মকালে বয়ে যায় ঠান্ডা বাতাস, আর শীতকালে আমাদের গ্রাম
থেকে নাতিশীতোষ্ণ, মানে বেশি ঠান্ডা না, এরকম নাতিশীতোষ্ণ। তাছাড়াও আমাদের গ্রামের পাশে রয়েছে একটি বাজার, যেখানে দরকারি সকল কিছুই পাওয়া যায়। পরিবেশের পাশাপাশি আমাদের আমাদের গ্রামের জনসংখ্যা আমাদের গ্রামের জনসংখ্যা সীমিত হওয়ায় গ্রামের পরিবেশ সব সময় ভালো থাকে। দ্যাটস ইট, এতটুকুই। দেখেছো, এতটুকুই। এখন এটা যেহেতু আমি হাতে না লিখে, এটা যেহেতু আমি টাইপ করেছি, এই জন্য তোমাদের কাছে লেখাটা ছোট মনে হতে পারে। কিন্তু তুমি যদি দেখো, প্রথম প্যারাটা এক বাক্য, এরপরে হচ্ছে এইখানে এক বাক্য, এইখানে দুই বাক্য, এইখানে তিন বাক্য, আর এইখানে শেষ হলো চার বাক্য। মোটামুটি এতটুকু লিখলেই তোমার হাফ পৃষ্ঠা কিন্তু ভরে যাবে। তার মানে তুমি এক নম্বরে কি লিখবা? রামিসা, এটা তোমার ইন্টারনেটের সমস্যা আপু। তুমি এক নম্বরে কি করবা, ক নম্বরে হচ্ছে শুধু একটা একটা বাক্য লিখবা। আর হচ্ছে তুমি তোমার যে খ বা হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা, অনুধাবনমূলক প্রশ্ন, সেটা হচ্ছে তুমি হাফ পৃষ্ঠায় লিখবা। সবসময় এক নং উকে লিখতে হবে। এক নং প্রশ্নের উত্তর লিখে ক, এইভাবে লেখাটা সবচেয়ে ভালো, বুঝছো? এইভাবে লেখাটা সবচেয়ে ভালো। বাট তুমি যদি আরো শর্টকাট করতে চাও, তাহলে এইটা করতে পারো আর কি। যে মনে করে লিখলে এক নং এইখানে লিখলো হচ্ছে ক, এখানে লিখলো হচ্ছে ক, এইখানে আর এক নং না লিখে শুধু লিখে দিলা খ। এটাও তোমরা চাইলে করতে পারো, বাট আমার কাছে এইটা স্ট্যান্ডার্ড মনে হয়। আমি যেটা আগে লিখেছিলাম সেটা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়। ক্লিয়ার? ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার লিখে ফেলো। তাসফিয়া বলছে, ভাইয়া 2 ঘন্টায় 4টা প্রশ্নের উত্তর দেওয়া যায় পুরোটা। 2 ঘন্টায় 4টা প্রশ্নের উত্তর যদি করো, তাহলে তুমি 7টা সৃজনশীল প্রশ্ন লিখে শেষ করার সম্ভাবনাটা খুবই কম। তোমাকে সারাক্ষণ তাড়াহুড়ার মধ্যে থাকতে হবে। এক পৃষ্ঠাতে, হ্যাঁ নাদিয়া, একটা পৃষ্ঠার মধ্যেই তুমি ক আর খ শেষ করবা। একটা পৃষ্ঠার মধ্যে ক আর খ শেষ করবা। ক খ সাইডে লিখলে কি সমস্যা হবে? হ্যাঁ, ক খ সাইডে লিখলে বোঝা যাবে না তো। মধ্যে লিখলে সমস্যা কোথায়? মধ্যে লিখলে তো ক্লিয়ারলি বোঝা যায়। ভাই আমি ফার্স্টে এক নং প্রয়োগ লিখি, তারপর ক আর খ লিখি। হ্যাঁ, ওভাবে লিখতে পারো, সমস্যা নাই। বাট আমি যেভাবে লিখে দেখেছি সেভাবে লেখাটা সবচেয়ে স্ট্যান্ডার্ড। এভাবে লিখলে পরীক্ষকের চোখে খুব সুন্দরভাবে ধরা পড়ে যে এখানে তোমার ক আর খ আছে। একটা জিনিস একটু বলি, এক একজন পরীক্ষক যখন তোমাদের এসএসসি পরীক্ষার খাতা দেখবেন, এক একজন হয়তোবা একসাথে টানা 1000 খাতা, মানে টানা 1000 খাতা হয়তো বা দেখবে না, বা এক একজনের কাছে মনে করো 1000টা খাতা গেছে, তখন তিনি কিন্তু টানা উল্টাতে থাকবে, উল্টাতে থাকবে, উল্টাতে থাকবে। এখন তোমার ডিউটি হচ্ছে তোমার প্রশ্নের ক আর খ আলাদা করে দেওয়া। কারণ যেহেতু এসএসসি পরীক্ষার খাতা তোমাদের স্কুলের ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম পরীক্ষার খাতার মতো তোমাদেরকে ফেরত দেওয়া হবে না। তুমি কিন্তু বুঝতে পারবে না যে একটা জায়গায় তুমি হয়তো বা লিখেছো প্রশ্নের উত্তরটা, কিন্তু টিচার ভেবেছে কি এটা আগের প্রশ্ন, মানে তুমি মনে করো একটা নতুন প্রশ্ন শুরু করে ক আর খ লিখেছো, কিন্তু বোঝা যায় নাই। তোমাকে ভাবলো, টিচার ভাবলো যে এটা আসলে নতুন একটা প্রশ্ন না, এটা আগের প্রশ্নেরই একটা এক্সটেনশন। তখন কিন্তু তুমি কি হবে, তোমার ক আর খ এর জন্য আলাদা নাম্বারটা পাবা না। এই জন্য প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক ভাবে করা যেরকম জরুরি, প্রশ্নগুলা সুন্দরভাবে উপস্থাপন করা, যাতে একজন শিক্ষক, একজন পরীক্ষক টানা অনেকগুলো খাতা উল্টে যাওয়ার সময়ও তিনি যাতে সহজে তোমার খাতাটা দেখে আইডেন্টিফাই করতে পারে যে এখানে একটা আলাদা প্রশ্নের উত্তর আছে। স্যার আন্ডারলাইন করবো কি কালার দিয়ে? নীল কালার। তোমরা তোমাদের পুরো পরীক্ষায় কালো কালি এবং নীল কালির বাইরে কোনো কালি ব্যবহার করতে পারবা না। এবং নীল কালি শুধুমাত্র যে জায়গাগুলো তোমরা হাইলাইট করতে চাও, যেমন এই জায়গা, এছাড়া তোমরা অন্যান্য জায়গায় কিন্তু নীল কালি ব্যবহার করতে পারবা না। বুঝেছো? শুধুমাত্র এই যে এই জায়গাগুলো তোমরা নীল কালি দিয়ে লিখতে পারো। বাট আমি যেটা করতাম দেখো, আমি যখন সৃজনশীল লিখছি তখন তো অনেক তাড়াহুড়োর মধ্যে আছি, তাই না? তাড়াহুড়ো তাড়াহুড়ো করে লিখছি। এখন তার মধ্যে আমি প্রথমে একবার নীল কালি দিয়ে লিখবো এক নং প্রশ্নের উত্তর, এবার আবার কালো কালি দেখবো আমার গ্রামের নাম জগৎপুর, এরপর আবার নীল কালি দিয়ে লিখবো এক নং প্রশ্নের উত্তর। এইটা কিন্তু তোমার সময় অনেক কিল করবে, অনেক টাইম ওয়েস্ট করবে। এই জন্য আমি যেটা করতাম বুদ্ধিমানের মতো, আমি এই এক নং এইটা
এইটা হচ্ছে আমি কি করতাম, এইটা হচ্ছে আমি কিন্তু কালো কালি দিয়ে লিখতাম। প্রথমে একবারে লিখে যাওয়ার সময় এটা আমি কালো কালি দিয়ে লিখে যেতাম। পরে পরীক্ষার লাস্টে যদি এসে আমি সময় পেতাম, তখন আমি করতাম কি, একটা স্কেল হাতে নিয়ে আমি এরকম এই যে 1 নং নিচে, এইগুলা নিচে তখন হচ্ছে আমি দাগ দিতাম, এবং তখন হচ্ছে আমি নীল কালি দিয়ে দাগ দিতাম। বুঝছো? এটা একদম পরীক্ষার লাস্টে, মানে মনে করো আমি 7টা সৃজনশীল প্রশ্ন লিখে শেষ করে ফেলেছি, আমার হাতে আরো 5 মিনিটের মতো সময় আছে, তখন আমি একটা লাস্ট রিভিশন দিতাম যে সবগুলো প্রশ্নের জায়গা আছে কিনা, একের জায়গায় ক খ গ ঘ সবগুলো জায়গা আছে কিনা, এবং লাস্টে এখানে নীল কালি দিয়ে 2টা দাগ দিতাম। নীল কালি দিয়ে কয়টা দাগ দিতাম? নীল কালি দিয়ে এখানে 2টা দাগ দিয়ে দিতাম। বুঝছি? ক্লিয়ার? সবুজে অ্যালাউ করবে না খাদিজা, শুধুমাত্র নীল কালি। নীল কালি হচ্ছে যেটা বললাম, তুমি যদি ভালো মতো হাইলাইট না করো তোমার প্রশ্নের নম্বরগুলা, তাহলে কিন্তু পরীক্ষকের চোখ মিস হয়ে যেতে পারে। না রে বাবা, বেগুনি কালি আবার কি? বেগুনি কালি কি কোনো ফর্মাল কালি হলো? ওকে, তাহলে ক আর খ বুঝে ফেলে এবার আমরা গতে যাই। গতে যাব। ক আর খ যদি আমরা বুঝে ফেলি, আমরা কি গতে যাব এবার? আজকে কিন্তু তোমাদের একটা কাজ আছে। কি কাজ? দাঁড়াও আমি বলে দিচ্ছি কি কাজ। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে না সবার, পাবলিক ফেসবুক গ্রুপ, গ্রুপটার নাম কি? SSC 25। তারা দেখে আসি। আমি একটু তোমাদের গ্রুপটা খুঁজে বের করি। ওকে, গ্রুপটার নাম হচ্ছে SSC 25 ফ্রি A+ সাজেশন। এই গ্রুপটাতে আমরা সবাই অ্যাড আছি না? আজকের এই ক্লাসটা শেষ হওয়ার পরে একটা করে রিভিউ দিব আমরা, ঠিক আছে? ক্লাস রিভিউ। তাহলেই কিন্তু তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন লেখার প্র্যাকটিস হয়ে যাবে। মানে সৃজনশীল প্রশ্ন কিন্তু তুমি মুখস্থ করে উত্তর লিখবে এমন না, তোমার একটা ফ্রি হ্যান্ড রাইটিং। তো তোমরা তোমাদের যে ক্লাস রিভিউ গুলা, সেগুলো তোমরা এই যে আমি গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিয়েছি, এইখানে লিখে জমা দিবা। ঠিক আছে? রিভিউ দিতে হবে, রাইট। জান্নাতুল রিয়া কিন্তু ভেরি স্মার্ট, আগে বলেছে যে রিভিউ দিতে হবে। গুরুত্বপূর্ণ লেখার মধ্যে নীল কালি দিয়ে হাইলাইট করা যাবে কিনা, সভ্যতা জানতে চেয়েছে। বাংলা প্রথম পত্রে আসলে আলাদা করে এরকম কোনো গুরুত্বপূর্ণ জায়গা থাকে না যেটা তুমি হাইলাইট করবে নীল কালি দিয়ে। কিন্তু তুমি যদি বাংলা দ্বিতীয় পত্রের কথা বলো, যেখানে রচনা, ভাব প্রসারণ, সারমর্ম ইত্যাদির পয়েন্ট থাকে আলাদা আলাদা করে, যেমন সারমর্ম কোলন, এটা যে লিখবে এটা নীল কালি দিয়ে লিখতে পারবে। বাট বাংলা প্রথম পত্রে শুধুমাত্র 1 নং প্রশ্নের উত্তর ক কিংবা 7 নং প্রশ্নের উত্তর গ, এগুলো ছাড়া অন্য কোথাও তোমার নীল কালি ব্যবহার করার প্রয়োজনীয়তা বা দরকার নাই আর কি। আচ্ছা, একজন বলছে ভাই আপনি একটু পোজ দিলে একটা স্ক্রিনশট নিবা। আচ্ছা দাঁড়াও আমি একটা পোজ দেই, ভালো কথা বলেছো। ভালো কথা বলেছো। পোজ দেই, দাঁড়াও। আমাকে কোথায় যে দেখা যাচ্ছে? দাঁড়াও, পোজ দিচ্ছে, একটা সেকেন্ড। আমার ক্যামেরা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। লাইট জ্বালাবো? দেখেছো আমার হাতে আছে ম্যাজিক, আমার রুমের লাইট ফ্যান কিন্তু রিমোট কন্ট্রোল। ঠিক আছে, এবার হাসি দেই, দাঁড়াও। স্ক্রিনশট ডান। ঠিক আছে। হ্যাঁ, সবারই মেসেজ দেখতে পাচ্ছি। আমি আবার আমাদের লেখাটায় চলে যাই, কিভাবে আমরা লেখাটা শেয়ার করতে হবে সেটা নিয়ে আলোচনা করছিলাম। ওকে, এখন তাহলে আমরা কি গ এর দিকে যাব? এবার তোমরা একটু বলো তো ভাই আপুরা, আমরা কি গ এর দিকে যাব? ওকে, গতে যাই তাহলে। গ নাম্বার। কোথায় গেল আমাদের স্ক্রিনটা? হ্যাঁ,
সো আমরা এইবার গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে যাই। গ নাম্বার প্রশ্নে তোমরা দেখবা, গ নাম্বার প্রশ্নে পূর্ণমান কত? পূর্ণমান হচ্ছে 3। তাহলে কয় প্যারায় লিখতে হবে? আমরা সবাই ইতিমধ্যে জানি আমাদের এটা লিখতে হবে হচ্ছে 3 প্যারায়। ঠিক আছে, আমাদের এটা লিখতে হবে কয় প্যারায়? আমাদের এটা লিখতে হবে হচ্ছে 3 প্যারায়। ওকে, আমি অ্যাপ্রুভ করে দিব সভ্যতা। ঠিক আছে, তুমি সুন্দর মতো রিভিউ দিও, আমি অ্যাপ্রুভ করে দিব। আমাদের তাহলে কয় প্যারায় লিখতে হবে গ নাম্বার? গ নাম্বার আমরা লিখবো হচ্ছে 3 প্যারায়, তাই তো? ওকে। একজন বলছে ভাইয়া, আহ সুরঞ্জিত কুমার বলছে 1 নং প্রশ্নের উত্তর ক, খ। ওইটাই তো আমি বললাম ভাইয়া। ক আর খ তুমি যদি জাস্ট তোমার মার্জিনের পাশেই লিখে দাও, তাহলে কিন্তু আলাদা করে বোঝাটা খুব কষ্ট যে এখানে নতুন একটা প্রশ্নের উত্তর শুরু হয়েছে। রাদার তুমি কটা মধ্যে দাও, পৃষ্ঠার মধ্যে দাও। পৃষ্ঠার মধ্যে দিলে তো যে কেউ, যদি চোখ বন্ধ করেও, বা চোখ না, চোখ বন্ধ করলে আসলে টের পাবে না, যদি মনে করো ঝিমাতে ঝিমাতেও কেউ পৃষ্ঠা উঠলে, তাও তো বুঝবে যে আচ্ছা এখানে ক, এখানে খ। বুঝেছো সুরঞ্জিত? মার্জিনের পাশে না দেওয়াটাই বেটার। রাইট। আকলিমা যেভাবে বলছে, আকলিমা আক্তার স্বর্ণা, 1 নং প্রশ্নের উত্তর ক, খ। এইভাবে দিলে হবে কিনা? এভাবে দিলে হবে, একটু ক আর খ এর ব্র্যাকেট দিও আর আন্ডারলাইন দিও, তাহলেই হবে। ওকে, চলো এবার আমরা আমাদের গ নম্বরে চলে যাই। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের গ নম্বরে। আমরা গ নম্বরে টোটাল সময় স্পেন্ড করতে পারবো সর্বোচ্চ 7 মিনিট। এবং আমাদের লিখতে হবে কতটুকু জানো? আমরা লিখবো কতটুকু জানো? 1 থেকে 1.5 পৃষ্ঠা সর্বোচ্চ। সর্বোচ্চ 1 থেকে 1.5 পৃষ্ঠা। এর কম বা এর বেশি যদি আমি লিখি তাহলে কিন্তু নম্বর কমে যাবে। প্রয়োগমূলকে আমি যদি একটু বলি, প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে সাধারণত তোমাকে বলবে যে প্রশ্নে উদ্দীপকের সাথে তোমার পড়া একটা গল্প বা কবিতার কি সাদৃশ্য আছে বা কি মিল আছে, কোনটা সিমিলারিটি আছে, কোনটা সাদৃশ্য আছে, কোনটা মিল আছে, এমন প্রশ্ন করা হয়। এখন মনে করো তোমাকে প্রশ্ন করা হলো যে আহ পল্লী জননী কবিতায় কোন দিকটার সাথে, একটা উদ্দীপক দিল, উদ্দীপক দিয়ে বললো যে পল্লী জননী কবিতার সাথে এই উদ্দীপকের কোন দিকটা সাদৃশ্য আছে। তো তুমি ভাবলা যে বাবা, চমৎকার, এখানে তো অনেক সাদৃশ্য আছে। গ্রামের কথা বলা আছে, মায়ের কথা বলা আছে, অসুস্থ বাচ্চার কথা বলা আছে, অনেকগুলা মিল তুমি লিখে দিলা। তাহলে তুমি নম্বর কত পাবা জানো? নম্বর পাবা আন্ডা। কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটি সুদৃশ্য গোলালু পাবা। তুমি কেন গোলালু পাবা? কারণ তোমাকে একটা সাদৃশ্য দেখাতে হবে। এখন সেই সাদৃশ্যটা তুমি যদি দুইখানেই তুমি মায়ের মমতাকে বড় করে দেখানো হয়েছে সেটা লিখতে পারো, প্রতিষ্ঠা করতে পারো। গ্রামের পরিবেশকে বর্ণনা করা হয়েছে সেটাও ব্যাখ্যা করে প্রতিষ্ঠা করতে পারলে করতে পারো। অথবা অসুস্থ বাচ্চার কাতরতা, সেটাও লিখতে পারো, সমস্যা নেই। কিন্তু আমি যখন গ নাম্বার উত্তর করব, এইভাবে করে মনে করো, ফর এক্সাম্পল আমি যদি বলি 1-এর ক নং প্রশ্নের উত্তর, আমাকে লিখতে হবে এরকম যে উদ্দীপক ও পল্লী জননী, নীল কালি তো আমরা ব্যবহার করতে পারবো না, তাই না? হ্যাঁ, উদ্দীপক ও পল্লীজননী কবিতার মধ্যে মায়ের, মাটা হয়ে যাচ্ছে কেন? মা এর মমতার দিকটি সাদৃশ্যপূর্ণ। বুঝছো? এইটা হলো তোমার প্রথম প্যারা। প্রথম প্যারায় তুমি, প্রথম প্যারাটা কিন্তু আবারও বলছি, প্রথম প্যারা মানে হচ্ছে জ্ঞানমূলক। জ্ঞানমূলকে তুমি একে এক পাবা কিনা। সৃজনশীলে কিন্তু এই যে মানে খ নাম্বারে তুমি কত পাবা ডিপেন্ড করে হচ্ছে তুমি এই প্যারায় 1 পেয়েছো কিনা, এই প্যারা 1 পেয়েছো কিনা। তার মানে তোমার নম্বরটা কিন্তু ওভারঅল এর উপর দেওয়া হয় না। তুমি এই প্যারার দায়িত্ব পালন করতে পারলে এই প্যারার জন্য নম্বর, এই প্যারার দায়িত্ব পালন করতে পারলে এই প্যারার জন্য নম্বর দেওয়া হবে। একই রকম ভাবে গ নম্বরে সৃজনশীলে তোমার এই প্যারায় তোমার কাছে এক্সপেকটেশন হচ্ছে তুমি এই যে কোন দিকটা সাদৃশ্যপূর্ণ এক্সাক্ট ওই উল্লেখটা করতে পারছো কিনা। তুমি যদি এখানে লিখে দাও যে উদ্দীপক ও পল্লী জননীর মধ্যে, অনেকে লিখে এটা যে কারণে নম্বর কম পায়, তুমি যদি লিখো
উদ্দীপক ও পল্লীজনী কবিতার মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। তাহলে তুমি এইটা লিখলে, যদি তুমি এটা লিখো উদ্দীপক ও পল্লীজনী কবিতার মধ্যে অনেক সাদৃশ্য আছে, তুমি এই প্যারার জন্য পাবা 0। আর তুমি যদি লিখো উদ্দীপক ও পল্লীজনী কবিতার মধ্যে মায়ের মমতার দিকটি সাদৃশ্যপূর্ণ, তাহলে তুমি এই প্যারার ক্ষেত্রে পাবা 1। ক্লিয়ার কিনা এবার একটু বলো, তাহলে আমরা কোনটা ফলো করব? আমাকে ডিরেক্টলি মেনশন করতে হবে। বুঝছো কিনা একটু বলো তো। আহ টিউলিপ অদ্রিক খুব সুন্দর একটা প্রশ্ন করেছে, ভাইয়া গতে তো এক একজন এক এক রকম উত্তর করবে, তাহলে কি হবে? সবার উত্তরই কারেক্ট হবে। তুমি যদি তোমার উত্তরটাকে স্ট্যাবলিশ করতে পারো, প্রতিষ্ঠা করতে পারো, এবং তোমার উত্তরটা যদি কারেক্ট হয়, প্রত্যেকটা উত্তরই একসেপ্ট করা হবে এবং প্রত্যেকটা উত্তরই তুমি নাম্বার পাবা। এই জন্যই কিন্তু এটাকে সৃজনশীল বলা হয়। বুঝতে পেরেছো? এই জন্যই কিন্তু এটাকে সৃজনশীল বলা হয়। প্রথমটা লিখবো ভাইয়া, এক পৃষ্ঠায় কত লাইন লিখবো? 10 থেকে 12 লাইনের বেশি না। স্যার উত্তর না জানলে কি ওইভাবে দিব? লিখন জানতে চেয়েছে, প্রশ্নটা করেছে। লিখন, তুমি যদি কোনো একটা প্রশ্নের উত্তর না জানো, ওইটা উত্তর না করাটাই বেটার, কারণ তোমার কাছে কিন্তু 4টা সৃজনশীল প্রশ্ন স্কিপ করার ওয়ে থাকছে। 11টা থেকে 7টা ইউনিট টু অ্যান্সার। তাহলে তুমি একটা যদি এরকম গ বা ঘ পুরোপুরি শিওর না হয়, বাদ দিয়ে দিবা। এরকম সাজেশন আগের মতো ব্যাচে ছিলাম, ভাইয়ারা দিয়েছেন তো। যেভাবে বলছেন ওইভাবে আমি লিখি সবসময়। মারুফ বলেছে, ভেরি গুড। পার সিকিউ কত পৃষ্ঠা লিখবো শেফা জানতে চেয়েছে। সর্বনিম্ন 4 পৃষ্ঠা, সর্বোচ্চ 6 পৃষ্ঠা। ওকে, ঠিক আছে। এইবার চলো আবার চলে যাই আমাদের এইবার আমরা আবার চলে যাই আমাদের স্ক্রিন শেয়ার। এখন এটা লিখলে তো আমরা ডাব্বা পাবো, so এটা বাদ দিই। এখন তোমাকে দ্বিতীয় প্যারায় লিখতে হবে। কি দ্বিতীয় প্যারায় তুমি বই থেকে লিখবা, বই। বই। আচ্ছা, আমি এই উপরে লিখে দিই। এইখানে আমি আবার লিখে দিচ্ছি। প্রথম প্যারা, এক বাক্য, এক্স্যাক্টলি জ্ঞানমূলক বা হচ্ছে সাদৃশ্য দেখাতে হবে। এখানে একটা ধরনের প্রশ্ন আসে, বৈসাদৃশ্য বা হচ্ছে অমিল কোথায়, বাট এটা খুব কমই আসে আর কি। তাও লিখে দিই এখানে, নাম উল্লেখ করতে হবে, এছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, প্রথম প্যারা এক বাক্য লিখবা। এটাকে জ্ঞানমূলক বলা হয়। সাদৃশ্য অথবা বৈসাদৃশ্যের নাম উল্লেখ করতে হবে। নাম উল্লেখ না করে যদি লিখো অনেক সাদৃশ্য আছে, অনেক বৈসাদৃশ্য আছে, তাহলে কিন্তু হবে না। আমি নাম উল্লেখ লিখে দিই। উল্লেখ মানে হচ্ছে উল্লেখ করতে হবে এরকম। ওকে, বুঝলাম। এরপরে দ্বিতীয় যে প্যারাটা রয়েছে, 4 বা 5 বাক্যে তুমি লিখবা। এটা 4 বা 5 বাক্য লিখলে একটু বড় হয়ে যাবে, so এটা আমরা দেখেছি 3 থেকে 5 বাক্যের মধ্যে লিখবা। এটার নামটা হচ্ছে অনুধাবনমূলক, এবং এটা শুধুমাত্র বই থেকে লিখতে হবে, শুধুমাত্র বই থেকে ব্যাখ্যা। শুধুমাত্র বই থেকে ব্যাখ্যা। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া বই থেকে কি ব্যাখ্যা করব? এই যে তুমি যে সাদৃশ্যটার কথা বলেছো, মনে করো এখানে লিখেছো যে উদ্দীপকে পল্লীজননী কবিতার মধ্যে যে মায়ের মমতার দিকটা আছে, তার মানে বইতে পল্লীজননী কবিতায় মায়ের মমতা সম্পর্কে যা বলা আছে সেটাই তোমাকে লিখতে হবে। এটা কতটুকু লিখবা? 3 থেকে 5 বাক্যের মধ্যে মোটামুটি লিখবা। 3 থেকে 5 বাক্যের মধ্যে মোটামুটি এটা লিখবা। এবং এটা তোমার হাফ পেজের মতো জায়গা তোমার লাগবে এটা লিখতে গিয়ে। এটা হচ্ছে আমাদের নাম্বারের দ্বিতীয় প্যারা। সবসময় একটা জিনিস মনে রাখবা, সৃজনশীল প্রশ্নে দ্বিতীয় প্যারা মানেই বই থেকে উত্তর লিখতে হবে। সৃজনশীল প্রশ্নে দ্বিতীয় প্যারা মানেই বই থেকে উত্তর লিখতে হবে। আমি এখানে লিখে দিই, বাংলা সৃজনশীলে, বাংলা সৃজনশীলে বাংলা সৃজনশীল প্রশ্নে দ্বিতীয় প্যারা সব সময়
শুধুমাত্র বই থেকে লিখতে হবে, এদিক ওদিক থেকে কোনো কিছু মিক্স এন্ড ম্যাচ করা যাবে না। এম আই ক্লিয়ার? ক নম্বরের দ্বিতীয় প্যারা আছে নাই, বাদ দাও। খ নম্বরে দ্বিতীয় প্যারা আছে, কোথেকে লিখবা? বই থেকে। গ নম্বরে দ্বিতীয় প্যারা আছে, কোথেকে লিখবা? বই থেকে। ঘ নম্বরে দ্বিতীয় প্যারা আছে, একটু পরে আসছি, সেটাও বই থেকেই লিখতে হবে। ওকে, বুঝলাম। এখন আসো তৃতীয় প্যারা। তৃতীয় প্যারা কি করবা? এটাও লিখো তুমি 3 থেকে 5 বাক্যে। এটাকে আমরা বলি হচ্ছে প্রয়োগমূলক। প্রয়োগমূলক। এটা বই যোগ উদ্দীপক লিখতে হবে। মানে তুমি এখানে ফার্স্টে উদ্দীপকটা লিখো, তারপরে মানে উদ্দীপকের কোন জিনিসটা লিখবা, এই যে উদ্দীপকের যে জায়গায় সাদৃশ্য রয়েছে সেই জায়গাটা লিখো। লেখার পরে তুমি হচ্ছে বইয়ের সাথে উদ্দীপকের এই পার্টটার কি মিল আছে সেটা লিখো। এবং এটাও 3 থেকে 5 বাক্যের মধ্যে ওভারঅল লিখতে হবে। ওভারঅল এটাও 3 থেকে 5 বাক্যের মধ্যে লিখতে হবে। এবং টোটাল কতটুকু লিখবা? স্ট্যান্ডার্ড লেখার পরিমাণ হচ্ছে 1 থেকে 1.5 পৃষ্ঠা। স্ট্যান্ডার্ড লেখার পরিমাণ কতটুকু? ঘ গ নাম্বারের ক্ষেত্রে 1 থেকে 1.5 পৃষ্ঠা। ক্লিয়ার? ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার বলে ফেলো। নাদিয়া বলছে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর তৃতীয় প্যারায় কয়টি বাক্য লিখবো, বলে ফেলেছে অলরেডি 3 থেকে 5টা বাক্য লিখবা। বাট তুমি তোমার হাতে লেখা যদি অনেক ফাস্ট হয় তাহলে তুমি 1.5 পৃষ্ঠা যখন লিখবা, 1.5 পৃষ্ঠা লেখার ক্ষেত্রে অবশ্যই তুমি আরেকটু বেশিও লিখতে পারবা। হ্যাঁ, সুরঞ্জিত কুমার, এভাবে লিখলে হবে, বাট সৃজনশীল প্রশ্ন অ্যাকচুয়ালি সাদৃশ্য বা বৈসাদৃশ্যই দেখাতে বলে আর কি। একজন বলছে ভাই হাতে লেখা খারাপ হলে কি করব, উত্তর হচ্ছে আফসোস। সাজ্জাদ বলছে ভাইয়া বানিয়ে লিখলে হবে না, বানায় লিখার কি আছে, এসএসসি তে এমন কি প্রশ্ন আসবে যেটা বইয়ের বাইরে থেকে আসবে? খাতায় মার্জিন না করে কি খাতা ভাঁজ করা যাবে কিনা? কেন, খাতায় মার্জিন করলে তোমার সমস্যা কি? আহ শাহরিন তাসফিয়া বলছে ভাইয়া অনেক সময় 1 পৃষ্ঠার বেশি হয় না। হ্যাঁ, 1 পৃষ্ঠার বেশি হতে পারে, তখন ওই যে 1.5 পৃষ্ঠার মধ্যে শেষ করবা, কিন্তু তোমার সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। তুমি যদি এমন হয় যে তুমি 1.5 পৃষ্ঠা করে লিখতে গিয়ে তোমার সময় বেশি চলে যাচ্ছে, তাহলে 1.5 পৃষ্ঠা লেখা যাবে না, 1 পৃষ্ঠা শেষ করতে হবে। সাদে ইসলাম জিম বলেছে স্যার প্রতিটা প্রশ্নের আগে যদি একটু করে গ্যাপ দিই তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? না, সমস্যা হবে না। পিডিএফ গুলো তোমাদের এসএসসি গ্রুপটাতে দিয়ে দিব, ঠিক আছে? মাশরুবা বলছে ভাইয়া খাতার নাম্বার কবে দিবে? আসলে সত্যি কথা বলতে আমি তোমাদের খাতাগুলো চেক করি নাই, তো আমি শিওরলি বলতে পারছি না খাতা নাম্বার কবে দিবে। বাট আমি আজকে ক্লাসের পর দ্রুতই তোমাদের খাতা নম্বর গুলো দিয়ে দিতে বলবো। না আম্মেরা, তোমার কোনো কমেন্ট তো আমি দেখতে পাচ্ছি না। জাস্ট জোকিং, দেখছি আপু। গ ক্লিয়ার, এবার আমরা ঘ নম্বরে যাই। ঘতে যাব। ওকে ভাইয়া, খাতায় মার্জিন পেন্সিল দিয়ে করলে হবে কি না? হবে, পেন্সিল দিয়ে করলে হবে, যেটাতে তুমি কনফিডেন্ট ফিল করো। খালি নীল কালি দিয়ে দাগাই দিও না, কালো কালি অথবা পেন্সিল হলে পেন্সিল, সমস্যা নাই। লিখন জানতে চেয়েছে যে লিখন তোমার নামই হলো লিখন আর তোমার লেখা স্লো, এটা কোনো কথা হলো লিখন? আচ্ছা, অসুবিধা নাই। লিখন বলেছে, জানতে চেয়েছে যেটা আরো অনেকেরই প্রশ্ন যে ভাই হাতে লেখা স্লো কি করব। পরীক্ষার আগে যে সময়টুকু বাকি আছে প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় স্পেন্ড করো সৃজনশীল প্রশ্ন লেখার জন্য। অর্থাৎ প্রতিদিন সকালে ওঠার পরে তুমি মনে করো 1 ঘন্টায় 3টে সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবা। 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে সময়, এটা যদি তুমি আগামী টানা 15 দিন করতে পারো, ইনশাল্লাহ তুমি যখন তোমার পরীক্ষা দিতে যাবা, এসএসসি পরীক্ষা, তখনও তুমি সকল প্রশ্নের উত্তর লিখে শেষ করতে পারবা। ওকে, ঠিক আছে, এবার ঘতে যাই, চলো এবার আমরা ঘতে যাই।
আমাদের আজকের লাস্ট টাস্ক হচ্ছে ঘ নম্বর প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখবো। এখন ঘ নম্বর প্রশ্নে প্রশ্নটা কেমন দেওয়া হয় একটু যদি বলি। ঘ নম্বর প্রশ্নে প্রশ্নটা কেমন দেওয়া হয় একটু যদি বলি, যে উদ্দীপকের উদ্দীপকের মূল ভাব পল্লী জননী কবিতার মূল ভাবেরই প্রতিচ্ছবি। উক্তিটির উক্তিটির যথার্থতা বিবেচনা করো। সাধারণত এই ধরনের প্রশ্ন আসে যে উদ্দীপকের মূলভাব পল্লীজননী কবিতারই মূল ভাবের প্রতিচ্ছবি, উক্তিটির যথার্থতা বিবেচনা করো। সো এইখানে একের ঘ নাম্বারে বা যে কোনো সৃজনশীল প্রশ্নের ঘ নাম্বারে বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে আমাদেরকে খুবই ট্রিকি ভাবে উত্তরটা করতে হবে। এইখানে আমাদের চারটা প্যারায় উত্তর করতে হবে। কেন চারটা প্যারায় উত্তর করবো? কারণ এখানে পূর্ণমান হচ্ছে চার। তো তার মানে প্রথম যে প্যারাটা রয়েছে, প্রথম প্যারা আমাকে কি লিখতে হবে জানো? এই যে জাস্ট এটা লিখবা, উদ্দীপকের মূল ভাব, মানে তোমার প্রশ্নতে এই কোটেশনটা দেওয়া হয়েছে তাই না? এই কোটেশনটা খাতায় ফার্স্টে তুলে ফেলবা, এই যে এটা তুলে হাইফেনটা দিবা, হাইফেন দিয়ে লিখবা উক্তিটি সম্পূর্ণ সত্য। উক্তিটি সম্পূর্ণ সত্য। এইখানে এটাকে বলা হচ্ছে ডিসিশন দেওয়া। আমি যদি বলি সম্পূর্ণ মিথ্যা অথবা আংশিক সত্য, এই তিনটা ডিসিশন তোমাকে দিতে হবে। উক্তিটার ব্যাপারে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম প্যারাতেই ডিসিশন দিতে হবে। ডিসিশন, ডিসিশনটা হবে সম্পূর্ণ সত্য অথবা সম্পূর্ণ মিথ্যা অথবা আংশিক সত্য। আমি যতগুলা বোর্ড প্রশ্ন দেখেছি 95% ক্ষেত্রেই উত্তর হয়ে হচ্ছে সম্পূর্ণ সত্য, 4% ক্ষেত্রে উত্তর হয় সম্পূর্ণ মিথ্যা, আর চারও বলবো না, 4.5, না 4.99 বলি তাহলে ভালো হবে। আর 0.01% ডিসিশন হচ্ছে আংশিক সত্য। তার মানে তোমাকে যে প্রশ্নটা দেওয়া হবে সেই প্রশ্নের উত্তর সম্পূর্ণ সত্য হওয়ার সম্ভাবনাই শতকরা 95%। তার মানে সম্পূর্ণ মিথ্যা বা আংশিক সত্য নিয়ে খুব বেশি মাথা ঘামানোর বা খুব বেশি টেনশন করার দরকার নেই। যদি কখনো তুমি কনফিউজ থাকো যে এটা কি আসলে সম্পূর্ণ সত্য হবে কি হবে না, তাহলে আসলে এই প্রশ্নের উত্তর না করাটাই বেটার আর কি। কারণ এই ধরনের প্রশ্ন উত্তর করলে, মানে এরকম কনফিউজিং বা ট্রিকি প্রশ্নের উত্তর করলে তোমাকে যে 10-এ 15 দিয়ে দিবে এরকম না। বাট তোমার যদি এই ডিসিশনটা, বাই দ্য এই ডিসিশনটা যদি ভুল হয়, এই ডিসিশনটা যদি ভুল হয় কত দিবে জানো? ডিসিশন ভুল হলে 10-এ পাবে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে একটি সুদৃশ্য গোল আলু। মানে শূন্য। ও দুইটা গোল আলু হয়ে গেছে, যে একটা গোল আলু। শূন্য পাবা, শূন্য, যদি তুমি জাস্ট ডিসিশনটা ভুল করো। এইটা ক্লিয়ার কিনা বুঝো? এটা ক্লিয়ার কিনা একটু বলো আগে। আমাকে একটু বলো যে ভাইয়া, এই যে আমরা যদি জাস্ট ডিসিশনটা ভুল করি তাহলে শূন্য পাবো, এইটা আমরা ক্লিয়ার কিনা? আমাদের স্যাররা বলে 2 পৃষ্ঠার বেশি লিখতে হবে। ওরে বাবা, 2 পৃষ্ঠার বেশি লিখলে তুমি তো লেখা শেষই করতে পারবে না। 7টা সৃজনশীল লেখা বেশি গুরুত্বপূর্ণ। একটা জিনিস বুঝো, তুমি একটা প্রশ্ন, একটার ঘ নাম্বার তুমি 2 পৃষ্ঠা লিখলা, আহ কিন্তু প্রথম সৃজনশীল প্রশ্নটা তুমি মনে করো 10 পৃষ্ঠা লিখলা, দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটা তুমি মনে করো 10 পৃষ্ঠা লিখলা, কিন্তু লাস্টে গিয়ে তুমি একটা, তোমার যে 7 নম্বর সৃজনশীলটা সেটা তুমি লিখে শেষই করতে পারলা না।
তাহলে কিন্তু লস, তুমি 10-এ শূন্য পাবা, অ্যান্সারই করো নাই। রাদার তুমি একটু ছোট ছোট করে লিখো, সর্বোচ্চ কতই কাটবে, এক করে কাটবে, তাও তো তোমার একটা সৃজনশীল প্রশ্ন ছেড়ে দেওয়ার চেয়ে বেটার। ভাইয়া, ক বিভাগের গদ্যের 4টা সৃজনশীলের মধ্যে যদি আমি প্রথমেই 3টা সৃজনশীল উত্তর করি তাহলে কি হবে? না হওয়ার কারণ কি, হবে তো? ওকে, এত লেখার পরও শূন্য দিয়ে দিবে। ঠিক আছে। আহ এইটা সৃজনশীল কিভাবে লিখতে হয়, ঘ নাম্বার এটা লেখার পরে লাস্টে আমি আলোচনা করব কিভাবে হাতে লেখা দ্রুত করতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, এবার বলো তো, আমরা প্রথম প্যারায় কি লিখতে হবে আমরা বুঝে ফেলেছি। প্রথম প্যারায় হচ্ছে যে কোটেশনটা দেওয়া থাকবে প্রশ্নে ওইটা তুলবো, একটা হাইফেন দিব, এবার লিখবো উক্তিটি সম্পূর্ণ সত্য। এখন দ্বিতীয় প্যারায় কি লিখবো বলো তো? দ্বিতীয় প্যারায় কোথা থেকে লিখবো দেখি, মনে আছে কিনা? দ্বিতীয় প্যারা, দ্বিতীয় প্যারায় কোথা থেকে লিখবো? আখি বলেছে ক ভুল লিখে বাকি উত্তর ঠিক হলে কি ঠিক হবে কিনা। হ্যাঁ, তো ঠিক হবে। ঘ নাম্বার কত পৃষ্ঠায় লিখবো সুরঞ্জিত, আমি বলে দিব একটু পরেই, আমার কাছে লেখা আছে বই থেকে। দ্বিতীয় প্যারা মানেই কোথেকে লিখবো? বই থেকে লিখবো। কি লিখবো বই থেকে? ওই যে পল্লী জননী কবিতার মূল ভাব নিয়ে যেহেতু প্রশ্ন, তাহলে পল্লী জননী কবিতার মূল ভাব নিয়ে লিখতে হবে। বুঝেছো? পল্লী জননী কবিতার মূল ভাব নিয়ে লিখতে হবে। আচ্ছা, এখন আসো তৃতীয় প্যারা। এইবার তৃতীয় প্যারায় তুমি শুধুমাত্র উদ্দীপক থেকে লিখতে পারবা। তৃতীয় প্যারা মানে কোথেকে লিখবা? শুধুমাত্র উদ্দীপক থেকে লিখবা। আমি যদি একটু লিখে দিই তোমাদের এখানে, দেড় থেকে 2 পৃষ্ঠা লিখবা। 1.5 থেকে 2 পৃষ্ঠা লিখবা, স্ট্যান্ডার্ড সময় হচ্ছে 10 থেকে 11 মিনিট। আচ্ছা, এবার এখানে লিখে দেয় যে কোনটা কোথা থেকে লিখবা, এইখানে এগুলো লিখে দেয়। ঠিক আছে, তাহলে তোমরা ক্লাসের পরেও নোট করতে সুবিধা হবে। প্রথম প্যারা এক বাক্য জ্ঞানমূলক ডিসিশন লিখতে হবে। ডিসিশন লিখতে হবে, ডিসিশন গুলো কি কি? ডিসিশন তো একটাই, তাই না? 16 কোটি মানুষের একটাই ডিসিশন, তাই না? ডিসিশন নিয়ে কনফিউজ হওয়া যাবে না। ওকে, আমি ডিসিশন গুলো কি কি হতে পারে এটা লিখে দিই। আবার সবগুলোই লিখে দিও না, যে ডিসিশন সম্পূর্ণ সত্য অথবা সম্পূর্ণ মধ্যে সম্পূর্ণ আংশিক সত্য, সবগুলাই লিখে দিলে কিন্তু আন্ডা। এই পার্সেন্টেজ তোমাদের লাগবে না মনে রাখার জন্য, সো তুমি ডিসিশন গুলো লিখবা। ক্লিয়ার? প্রথম প্যারা মানে হচ্ছে এক বাক্যে লিখবা, জাস্ট হচ্ছে তোমার উক্তিটা তুলবা, প্রশ্নে দেওয়া প্রশ্নে দেওয়া উক্তিটি খাতায় তুলে কি দিতে হবে? একটা হাইফেন দিয়ে, এইভাবে হাইফেন দিয়ে ডিসিশন লিখতে হবে। সম্পূর্ণ সত্য, আচ্ছা, অথবা দিয়ে দেই, অথবা সম্পূর্ণ মিথ্যা, অথবা আংশিক সত্য। হ্যাঁ, নাহলে আবার তোমরা তিনটেই লিখে দিবা। এইভাবে করে তোমরা লিখে ফেলবা। ওকে, দ্বিতীয় প্যারা 3 থেকে 5 বাক্য অনুধাবনমূলক এবং বই থেকে ব্যাখ্যা লিখবা। বইয়ের বাইরে এখানে কিছু লেখা যাবে না। তৃতীয় প্যারা একই রকম 3 থেকে 5 বাক্য প্রয়োগমূলক, শুধুমাত্র উদ্দীপক থেকে। এইবার দেখো, এবার কিন্তু আর বইযোগ উদ্দীপক না, শুধুমাত্র উদ্দীপক থেকে এখানে লিখতে হবে। চতুর্থ প্যারা, এইটা একটু বড় করতে পারো, 5 থেকে 7 বাক্য উচ্চতর দক্ষতামূলক, মানে প্যারাটার নামই কিন্তু উচ্চতর দক্ষতামূলক। এখানে কোথেকে লিখবা জানো? বই যোগ উদ্দীপক যোগ কি লিখবা? যে উক্তিটা প্রশ্নে দেওয়া উক্তি, উক্তি যোগ ডিসিশন। মানে সিম্পলি প্রথম প্যারা যে লিখেছিল না যে উদ্দীপকের মূলভাব পল্লীজননী কবিতার মূলভাবেরই প্রতিচ্ছবি উক্তিটি,
সম্পূর্ণ সত্য, প্রথম প্যারায় মনে করো এটা লিখছে যে উক্তিটি সম্পূর্ণ সত্য। লাস্ট প্যারায় গিয়ে তুমি কি করবা, এটা যদি একটু বলে দেই। লাস্ট প্যারায় গিয়ে তুমি করবে কি জানো, এটার আগে একটা অতএব দিবা খালি, তাইলেই হবে। মানে তুমি এখানে লিখবা এই যে এরকম, উত্তরের উত্তরের সপক্ষে বইয়ের আলাপ আলোচনা, শেষ করলা। এরপরে উত্তরের সপক্ষে উদ্দীপকের আলাপ আলোচনা, এটা লেখা হওয়ার পরে লিখবা অতএব উদ্দীপকের মূল ভাব পল্লীজননী কবিতার মূল ভাবেরই প্রতিচ্ছবি, উক্তিটি সম্পূর্ণ সত্য। তার মানে যেটা দেওয়া আছে, যেটা তুমি একদম প্রথম প্যারা একবার লিখেছিলে সেটাই আরেকবার লিখবা, তার আগে একটা অতএব দিয়ে দিবা, তাহলেই হবে। এতটুকুই। ঘ নাম্বার কতটুকু লিখতে হবে? ঘ নাম্বার লিখতে হবে 1.5 থেকে 2 পৃষ্ঠা। এবং সর্বোচ্চ তুমি একটা প্রশ্ন লেখার জন্য, সৃজনশীল ক খ গ ঘ লেখার জন্য 20 থেকে 21 মিনিট হাতে সময় পাবা। দ্যাটস ইট। এভাবে লিখলেই আমরা সৃজনশীলে 10-এ 10 পাবো। এইবার যদি কারো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে করো, আমি উত্তর দিয়ে দিই। ভাইয়া উদ্দীপক থেকে কতটুকু লিখবো? লিখে দিয়েছে 3 থেকে 5 বাক্য। এবং উদ্দীপকটা নিজের ভাষায় লিখবা, হুবহু যেটা দেওয়া আছে সেটাই লিখে দিবা না। হুবহু যেটা দেওয়া আছে সেটাই লিখে দিবা না, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছি। হ্যাঁ, বলা যেতে পারে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় উক্তিটি সম্পূর্ণ সত্য, এভাবে বলা যেতে পারে, সমস্যা নেই। ওকে, তার মানে আজকে ক্লাস থেকে কিন্তু আমরা শিখে ফেললাম কিভাবে ক, খ, গ, ঘ উত্তর করতে হয়, এবং কিভাবে আমরা কি করতে পারি, সৃজনশীলে 10-এ 10 পেতে পারি। এখন তোমাদেরকে যে একটা ক্লাস রিভিউ দেওয়ার কাজ দিয়েছিলাম সেইটা আরেকবার দিয়ে দিই। আমাদের গ্রুপটার নাম হচ্ছে SSC 25 ফ্রি এ প্লাস সাজেশন, তাই না? SSC 25 ফ্রি এ প্লাস সাজেশন। ওকে, যাই ওটাতে লিখে দেই চ্যাটে। হ্যাঁ মারুফ, এভাবে লিখলে হবে। ভাইয়া গতে দ্বিতীয় ধাপে বই থেকে লিখলে তৃতীয় ধাপে কি উদ্দীপক থেকে লিখবা না? এটা তো বললাম আতিয়া জাহান, গ নাম্বারে কিন্তু তৃতীয় প্যারাটাই শেষ প্যারা, এই জন্য তোমার বইয়ের উদ্দীপক মিলিয়ে লিখতে হবে। বুঝতে পেরেছি। এখন আমি দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আজকের মতো ক্লাসটা শেষ করব। একটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, হাতের লেখা কিভাবে দ্রুত করা যাবে? হাতের লেখা দ্রুত করার জন্য আসলে হাতের লেখা মানে বেশি বেশি করে লেখার কোনো বিকল্প নাই। হাতের লেখা দ্রুত করার জন্য বেশি বেশি করে লেখার কোনো বিকল্প নাই। সো দ্যাট তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রতিদিন, এখন থেকে আগামী টানা 15 দিন সকালবেলা, ঠিক আছে, এখন থেকে আগামী টানা 15 দিন সকালবেলা যেটা করবা, আসান তোমার যদি রোজা রেখে কষ্ট হয়ে যায় ইউ ক্যান লিভ। তোমার তো আসলে ক্লাসের মধ্যে স্প্যাম করার দরকার নেই আসান। ইউ ক্যান জাস্ট সিম্পলি লিভ। মানে ক্লাস করা তো তোমাদের কারোর জন্য ম্যান্ডেটরি না, ইওর উইশ। সো যেটা বলছিলাম যে আমরা এখন থেকে প্রতিদিন যাদের হাতে লেখা স্লো, এবং বাকিরাও যদি করো খুবই ভালো হয়, সেটা হচ্ছে যে তুমি বিগত বছরে যে এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো আছে এরকম প্রশ্ন নিয়ে যে কোনো 3টা প্রশ্ন 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করার ট্রাই করবা। তার মানে তুমি যখন শিখে ফেলবা কিভাবে 20 মিনিটের মধ্যে তুমি 3টা প্রশ্নের উত্তর করতে পারবা এবং এসএসসির বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন, তাহলে তুমি দেখবা তুমি যখন পরীক্ষা দিতে যাবা তখন তোমার কাছে এটা কোনো ব্যাপারই মনে হবে না। সো হাতে লেখা সুন্দর করার সবচেয়ে হাতে লেখা দ্রুত করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিদিন সময় ধরে লেখা। ওকে, আচ্ছা। লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে হাতে লেখা সুন্দর করার উপায় কি। যদিও তোমাদের এসএসসি পরীক্ষা অনেক কাছাকাছি চলে এসেছে, এখন আসলে আলাদা করে হাতে লেখা সুন্দর করাটা কঠিন হবে। বাট আমি যদি একটু তোমাদেরকে বলি, হাতে লেখাটা একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, কাটাকাটি কম করবা, একটু সবগুলা যে অক্ষর মানে মনে করো তোমার ক আর তোমার স্বরেও সাইজে যাতে অনেক কম বেশি না হয়ে যায়, দুইটা যাতে সেম সেম হয়, এইটা করবা।
আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে যে তুমি নিজে তোমার হাতের লেখাটা মানে তোমার লেখা একটা পৃষ্ঠা নিয়ে তুমি জাজ করবা যে তোমার এখানে কোন কোন অক্ষরগুলা দেখতে সবচেয়ে খারাপ, বিচ্ছিরি, জঘন্য। সেগুলো সিলেক্ট করার পরে তোমার কাজ হচ্ছে তুমি কি করবা, সেগুলো সিলেক্ট করার পরে তোমার কাজ হচ্ছে তুমি মনে করো বইতে, পেপারে বা ছাপানো যে কোনো জায়গায় টাইপ করা যে কোনো একটা দেখো, এরপর তুমি ওইটা একটু প্র্যাকটিস করো। তুমি যদি তোমার নিজের হাতের লেখা দেখে মনে হয় তোমার সবচেয়ে খারাপ অক্ষর হচ্ছে তাহলে তুমি একটু দেখো যে ছাপানো অক্ষরে কিভাবে লেখা হয়, তারপর তুমি ওইটা শুধু ওইটা প্র্যাকটিস করো এবং তোমার হাতের লেখা ওইটা ইমপ্লিমেন্ট করো। এরপর টা যদি ঠিক হয়ে যায়, এরপরে দেখো যে তুমি এরপরে তোমার কোন অক্ষরটা তুমি খারাপ করে লিখো, সেটা লেখো, সেটা বারবার করে সাজেস্ট করো, মানে সেটা বারবার করে রিভাইজ করো, তাহলে সেটাও ঠিক হয়ে যাবে। এভাবে করে কিন্তু তুমি খুব সহজে তোমার কি করে ফেলতে পারবা, তোমার হাতে লেখা সুন্দর করতে পারবা, তোমার হাতে লেখা দ্রুত করতে পারবা। অলরাইট। সো আমাদের সেশন একদম শেষ পর্যায়ে চলে এসেছে আজকে। আমরা এখান থেকেই বিদায় নিব, কারণ হচ্ছে আমাদের যেহেতু রমজান মাস, আমাদের হাতে খুব বেশি সময় আসলে নাই এখন। হ্যাঁ মারুফ, লিখতে পারো, সমস্যা হবে না। আচ্ছা, একজন বলছে ভাইয়া ছবি তুলবে না, ওকে ছবি তুলি। আবার ছবি তোলা পোজ দিচ্ছি তোমাদের রিভিউর জন্য। আমরা এইভাবে না ছবি তুলতে হয়, এইভাবে। কিভাবে যেন ছবি তুলতে হয়? এইভাবে, হ্যাঁ এইভাবে। সো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা আমাদেরকে লিখে জানাতে পারবা SSC 25 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপে। ইনশাল্লাহ তোমাদের সাথে আমার আবারও দেখা হবে সাজেশন গুলো নিয়ে। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনের ভিডিওটা আমি বানিয়ে ফেলেছি, সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবা খুব দ্রুতই। তার পাশাপাশি ফাইনাল রিভিশন যে লাইভ ক্লাস আমরা নিব, সেখানেও কিন্তু তোমাদের সাথে আমাদের দেখা হবে। এবং সবচেয়ে এক্সাইটেড হচ্ছে আমি, এরপরে তোমাদের আমি একটা ফ্রি বাংলা বেসিক কোর্স নিব। এই বাংলা বেসিক কোর্সটা তোমাদের SSC পরীক্ষার পরপরই লঞ্চ করা হবে, একদম সম্পূর্ণ বিনামূল্যে। যাদের বাংলার বেসিকে যেখানে যেখানে ঘাটতি আছে, সেই ঘাটতিগুলোকে আমরা বাড়তিতে পরিণত করে ফেলতে পারবো যদি তোমরা আমাদের সাথে কোঅপারেট করো। তাই সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম ভাইয়া।